সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের উদ্ভাসের এসএসসি ওয়ান শটের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আরেকটি ক্লাস। নতুন এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এমন কিছু টপিক পড়াশোনা করব যেগুলো শুধুমাত্র তোমাদের এসএসসি পরীক্ষাতে নয়, তোমাদের এইচএসসির জন্যও গুরুত্বপূর্ণ, এমনকি তোমাদের অ্যাডমিশন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং এই টপিকগুলো থেকে পরবর্তীতে বিভিন্ন চাকুরির পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও প্রশ্ন হয়ে থাকে। তো আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে পড়াশোনা করব সেটা হলো তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 5, বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। তো চলো কালক্ষেপণ না করে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আজকে আমাদের এই চ্যাপ্টারে বেশ কয়েকটি বিষয় সম্পর্কে আলোচনা করা আছে। তোমরা জানো আমরা ক্লাসের প্রথমেই অধ্যায়টা সম্পর্কে জানার চেষ্টা করি, অধ্যায়ের সারসংক্ষেপ। পরবর্তীতে এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় কীরকম সৃজনশীল প্রশ্ন আসে, কীরকম এমসিকিউ প্রশ্ন আসে সেগুলো নিয়ে জানার চেষ্টা করি। তো চলো প্রথমেই আমরা চ্যাপ্টারটা সম্পর্কে ধারণা নেই যে এই চ্যাপ্টারে কি কি বিষয়ে আলোচনা করা আছে। অধ্যায়ের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ অধ্যায়ের নামটা কি, নদ নদী, অর্থাৎ বাংলাদেশের নদ নদী সম্পর্কে কিন্তু এখানে আইডিয়া দেয়া আছে। তো চলো আমরা বাংলাদেশের নদ নদী নিয়ে একটু পড়াশোনা করি। এই নদ নদী নিয়ে পড়াশোনা করতে গেলে সবার প্রথমে তোমার যে বিষয়টা সম্পর্কে ধারণা থাকা দরকার সেটা হলো বাংলাদেশের মানচিত্র। তোমার যদি মানচিত্র সম্পর্কে ধারণা না থাকে তাহলে নদ নদী পড়া তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। নদ নদী পড়তে গেলে আমরা কয়েকটা বিষয় খুব ভালো করে মনে রাখব। প্রথম বিষয় হলো এই নদীর উৎপত্তি কোথায়। নদীর উৎপত্তি যদি বাংলাদেশে না হয়ে অন্য কোনো দেশে হয় তাহলে বাংলাদেশে কোন জেলা দিয়ে এই নদী প্রবেশ করেছে। পরবর্তীতে আমরা জানব নদীগুলো একটা নদী আরেকটা নদীর সাথে কোথায় মিলিত হয়েছে। এবং নদী সম্পর্কিত আরো কিছু বিশেষ তথ্য আমাদের জেনে রাখা দরকার। মোটামুটি এই 4টি বিষয় আমাদের নদ নদী পড়তে গেলে অবশ্যই জানতে হবে। যদি আমরা এগুলো না জানি সেক্ষেত্রে নদ নদী পড়াটা আমাদের জন্য সার্থক হবে না। তো চলো আমরা প্রথমেই বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে বাংলাদেশের যে সবচেয়ে বড় 3টি নদী পদ্মা, মেঘনা, যমুনা এগুলো নিয়ে পড়াশোনা শুরু করি। প্রথমে আমরা বাংলাদেশের মানচিত্রটা একটু আঁকানোর চেষ্টা করি। তোমরা কেউ আবার বলো না ভাইয়া আপনার মানচিত্র আঁকানোর হাত খুবই খারাপ। আমি জানি খুবই খারাপ, আমি পারি না। তোমরা বাসায় বেশি বেশি চেষ্টা করবে, চেষ্টা করলে তোমরা ইনশাল্লাহ অনেক ভালো আঁকাতে পারবে। তো মনে করো এটা বাংলাদেশের মানচিত্র। এখানে কি আছে? বঙ্গোপসাগর। আমরা জানি একটি মানচিত্রের উপরের দিকে হয় উত্তর, নিচের দিকে হয় দক্ষিণ। এবং আমরা যদি মানচিত্রের মতো করে দাঁড়াই তাহলে হাতের ডান সাইডে হয় পশ্চিম, হাতের বাম সাইডে হয় পূর্ব। তাহলে আমরা একটু লিখে ফেলি, এটা উত্তর বা নর্থ, এটা দক্ষিণ বা সাউথ, এটা কি পূর্ব ইস্ট, এটা হলো পশ্চিম ওয়েস্ট। এখন আমরা যে নদীটা নিয়ে প্রথম পড়াশোনা করব সেটা হলো পদ্মা নদী। পদ্মা নদী, পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়? পদ্মা নদীর উৎপত্তিস্থল হলো হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে। তাহলে আমরা এখানে একটু হিমালয় আঁকায় ফেলি। মনে করো এটা হিমালয়, এটা হিমবাহ, নাম কি? গাঙ্গোত্রী। গাঙ্গোত্রী হিমবাহ। এই গাঙ্গোত্রী হিমবাহ থেকে পদ্মা নদী ভারতের মধ্যে গঙ্গা নাম ধারণ করে
এবং পরবর্তীতে বাংলাদেশের রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করে। তাহলে আমরা একটু আঁকায় ফেলি, এই যে রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করে ফেললো পদ্মা নদী। তাহলে আমরা নাম দিয়ে ফেলি এই নদীর নাম পদ্মা। এই যে পয়েন্ট, এই পয়েন্টটা কোন জেলা? এটা হলো রাজশাহী জেলা। রাজশাহী জেলা। এর পরবর্তীতে আমরা যে নদীটা নিয়ে পড়ব সেটার নাম হলো ব্রহ্মপুত্র নদ। তাহলে চলো আমরা ব্রহ্মপুত্র নদ নিয়ে একটু জেনে আসি। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল হলো তিব্বতের মানস সরোবরে। তাহলে কোথায়? তিব্বত। তিব্বত, তিব্বতের মানস সরোবর। তিব্বতের মানস সরোবর এটা মূলত একটি হ্রদ। এই হ্রদ থেকে ব্রহ্মপুত্রের উৎপত্তি। উৎপত্তি হয়ে এটা চলে আসে কুড়িগ্রাম জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করলো। তাহলে এই নদীটার নাম আমরা লিখে ফেলি। এই নদী কি? ব্রহ্মপুত্র। নদী না তো, নদ। এটা হলো ব্রহ্মপুত্র। আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কোথায়? এই পয়েন্টটা হলো কুড়িগ্রাম জেলা। এটা হলো কুড়িগ্রাম জেলা। এখন এই যে ব্রহ্মপুত্র নদ, এই ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করে 1787 সালের আগ পর্যন্ত এই দিক দিয়ে প্রবাহিত হতো। তবে 1787 সালে একটি ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদের যে মূলধারা, এই মূলধারার গতিপথ পরিবর্তন হয়ে যায় এবং নতুন একটি গতিপথে এই মূলধারাটা প্রবাহিত হওয়া শুরু করে। কোন দিক দিয়ে তাহলে আসবে? আমরা আবার একটু দেখে ফেলি। এবার এদিক দিয়ে না গিয়ে চলে আসবে এদিক দিয়ে, এভাবে চলে আসবে। এখন এই যে নতুন যে ধারা হলো, এই ধারাটার নাম হলো যমুনা। এই ধারার নাম কি? যমুনা। এই যমুনা নদী এবং একটু আগে আমরা পড়লাম পদ্মা নদী। এই যমুনা নদী এবং পদ্মা নদী এসে মিলিত হয় একটি জায়গায়, যার নাম, এই মিলিত স্থানের নাম হলো গোয়ালন্দ। মিলিত স্থান গোয়ালন্দ। এটা কোথায় অবস্থিত? এটা রাজবাড়ী জেলায় অবস্থিত। রাজবাড়ী জেলা। রাজবাড়ী জেলার গোয়ালন্দতে এরা মিলিত হলো এবং মিলিত হওয়ার পর পদ্মা নাম ধারণ করেই নাম ধারণ করলো কি? পদ্মা। পদ্মা নাম ধারণ করেই সামনের দিকে এগোতে থাকে। চলো এবার আমরা আরেকটি নদীর সম্পর্কে জেনে আসি, যেই নদীর নাম তোমরা অতি পরিচিত, তোমাদের কাছে, তোমরা সবাই শুনছো, সেটা হলো মেঘনা। তবে মেঘনা নদী কিন্তু মেঘনা নাম নিয়ে আমাদের দেশে প্রবেশ করেনি। চলো দেখে আসি মেঘনা নদীর ইতিহাস। এই যে সিলেট, এই সিলেট জেলার উপরি ভাগ দিয়ে এবং এই নিম্ন ভাগ দিয়ে দুইটি নদী এসে বাংলাদেশে প্রবেশ করে। এই নদীটার নাম হলো সুরমা এবং এই নদীটার নাম হলো কুশিয়ারা। সুরমা এবং কুশিয়ারা, এই দুটা নদী এসে এক জায়গায় মিলিত হয়। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো সুনামগঞ্জের আজমিরিগঞ্জ। আমরা লিখবো কোথায় বলো? আমরা অনেক কিছু পড়ে ফেলতেছি, আমরা এই সাইডে লিখি। এটা কি? সুনামগঞ্জের আজমিরিগঞ্জ। এই সুনামগঞ্জের আজমিরিগঞ্জে যখন সুরমা এবং কুশিয়ারা নদী দুটি মিলিত হলো, তখন এরা নাম ধারণ করলো কালনী। অর্থাৎ সুরমা এবং কুশিয়ারা একসাথে হয়ে নাম হয়ে গেল কালনী। এবং এই কালনী সামনের দিকে কিছু দূর অগ্রসর হওয়ার পর
এই কালনির নাম হয়ে যায় মেঘনা। পরবর্তীতে এই যে তোমাদের মনে আছে ব্রহ্মপুত্র নদের যে নতুন গতিপথ সেটার নাম দিছিলাম আমরা কি যমুনা, কিন্তু পুরাতন যে গতিপথ ছিল সেটার নাম কিন্তু পুরাতন ব্রহ্মপুত্রই রয়ে গেছে। সেই পুরাতন ব্রহ্মপুত্র এবং এই যে কালনি বা মেঘনা সেটা এসে মিলিত হয়। এই মিলিত স্থানটা আবার কোথায়? এই মিলিত স্থান হলো ভৈরব। এই মিলিত স্থানের নাম হলো ভৈরব। এই ভৈরব কোথায় অবস্থিত? ভৈরব কিশোরগঞ্জে অবস্থিত। ভৈরব বাজারে এসে কালনি এবং ব্রহ্মপুত্র নদের যে পুরাতন গতিপথ, অর্থাৎ এটাকে বলা হয় পুরাতন ব্রহ্মপুত্র, এই পুরাতন ব্রহ্মপুত্র এবং মেঘনা একসাথে মিলিত হলো, হয়ে মেঘনা নাম ধারণ করেই সামনের দিকে এগোতে থাকে। এবং এই যে পদ্মা এবং মেঘনা সেই দুইটাও মিলিত হয় আবার একটি স্থানে। এই স্থানটি কোথায়? এই স্থানটি হলো চাঁদপুর। এই স্থানটি হলো চাঁদপুর। চাঁদপুরে পদ্মা এবং মেঘনা মিলিত হয়ে নাম ধারণ করে মেঘনা এবং পরবর্তীতে এই ধারায় বঙ্গোপসাগরে এসে কি হয়? পতিত হয়। এই ছিল মূলত বাংলাদেশের যে বড় তিনটি নদী পদ্মা, মেঘনা এবং যমুনা বা ব্রহ্মপুত্র, সেই নদীগুলোর মূল গতিপথ। তোমাদের বইয়ে আরো কয়েকটি নদীর কথা উল্লেখ আছে, যেমন একটা নদীর কথা উল্লেখ আছে তার নাম হলো তিস্তা। দেখো তিস্তা নদীও এই যে কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়ে যায়। তাহলে তিস্তা নদী কোথায় থেকে আসছে? কুড়িগ্রাম জেলা থেকে। এবং এর উৎপত্তি স্থল কোথায়? উৎপত্তি স্থল হলো সিকিম। উৎপত্তি স্থল সিকিম। এই নদীর নাম কি? এই নদীর নাম হলো তিস্তা। আবার তোমাদের বইয়ে আরেকটি নদী আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই নদীটার নাম হলো কর্ণফুলী। এই যে দেখো কর্ণফুলী নদী এইভাবে এসে, অর্থাৎ তার উৎপত্তি স্থল হলো ভারতে। ভারতের কোথায়? লুসাই পাহাড়ে। এই লুসাই পাহাড় কিন্তু ভারতেও কিছু অংশ আছে, কিছু অংশ মিয়ানমারেও আছে। আমরা শুধু মনে রাখবো উৎপত্তি স্থল হলো লুসাই পাহাড়। লুসাই পাহাড়। এবং এই লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়ে চট্টগ্রাম নগরীর পাশ দিয়ে এসে সে কি হয়? বঙ্গোপসাগরে পতিত হয়। এটা কোন নদী? এটা হলো কর্ণফুলী। কর্ণফুলী নদী। এবং এই কর্ণফুলী নদী থেকে কিন্তু জলবিদ্যুৎ উৎপন্ন হয়, সামনে গিয়ে আমরা পড়ব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নদী। তো এই ছিল মূলত আমাদের বইয়ে নদী সম্পর্কে যে আলোচনা আছে তার একটি সারসংক্ষেপ। আমরা যদি একটু রিক্যাপ করতে চাই তাহলে দেখো প্রথমে আমরা পড়ছি পদ্মা নদী। উৎপত্তি স্থল কোথায়? গাঙ্গোত্রী হিমবাহ। গাঙ্গোত্রী হিমবাহ থেকে ভারতের ভেতর দিয়ে এসে ভারতের ভেতর নাম ধারণ করে গঙ্গা এবং পরবর্তীতে রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করে। তারপর আমরা কোন নদী পড়লাম? ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদ কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করে এবং এর উৎপত্তি স্থল হলো তিব্বতের মানস সরোবর। এবং 1787 সালে একটি ভূমিকম্পের ফলে এই ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়ে যায়। নতুন যে গতিপথ হয় তার নাম হলো যমুনা, আর পুরাতন গতিপথের নাম ছিল পুরাতন ব্রহ্মপুত্র। এই যমুনা এবং পদ্মা এসে মিলিত হলো কোথায়? মিলিত হলো গোয়ালন্দে। এই গোয়ালন্দ কোথায় অবস্থিত? এটা রাজবাড়িতে অবস্থিত। তারপর আমরা পড়লাম মেঘনা নদীর ইতিহাস। মেঘনা নদী কিভাবে উৎপত্তি হলো? প্রথমত সিলেট জেলা দিয়ে সুরমা এবং কুশিয়ারা দুটা নদী একই সাথে সিলেট জেলা দিয়ে প্রবেশ করে ঠিক এই যে এই পয়েন্টে, অর্থাৎ একটি জায়গায় গিয়ে মিলিত হয়। সেই মিলিত স্থানে দুটা নদীর নাম হয়ে যায় কালনি এবং সামনে কিছু দূর অগ্রসর হওয়ার পর এই নদীর নাম হয়ে যায় মেঘনা। সেই মেঘনা নদী এবং আগের যে পুরাতন ব্রহ্মপুত্র ছিল এই দুইটা আবার মিলিত হয় ভৈরব বাজারে, যেটা কোথায় অবস্থিত? কিশোরগঞ্জে অবস্থিত। পরবর্তীতে সেই মেঘনা নদী এবং আমাদের সেই পদ্মা নদী দুইটা নদী মিলিত হয় চাঁদপুরে এবং পরবর্তীতে মেঘনা নাম ধারণ করে সেটা বঙ্গোপসাগরে পতিত হয়।
এরপর আমরা আরেকটা নদী পড়লাম, সেই নদী কি? কর্ণফুলী নদী। উৎপত্তিস্থল কোথায়? লুসাই পাহাড়ে। এই কর্ণফুলী নদী লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবেশ করে চট্টগ্রাম নগরীর পাশ দিয়ে গিয়ে পতিত হয়েছে বঙ্গোপসাগরে। এই ছিল মূলত আমাদের নদীর ইতিহাস। বাংলাদেশে অসংখ্য নদী এবং এই নদীর পলিমাটি থেকে অসংখ্য চরের জন্ম হচ্ছে এবং প্রাগৈতিহাসিক কালে কিন্তু বাংলাদেশ এই অঞ্চলটা খুব একটা বেশি ছিল না। এই যে ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা, এগুলোর পলিমাটি থেকেই ধীরে ধীরে আমাদের এই বাংলাদেশের যে ভূমি, এই ভূমিরূপ সৃষ্টি হয়েছে, যে কারণেই কিন্তু বাংলাদেশকে বলা হয় নদী মাতৃক। অর্থাৎ এই দেশের যে মাতা, সেই মাতাটাই কিন্তু নদী, নদীর ফলেই এই দেশের জন্ম। তো যাই হোক, নদী সম্পর্কে আমরা একটা সারসংক্ষেপ আইডিয়া পেয়ে গেলাম। এখন চলো এই নদী সম্পর্কে আমরা আরো কিছু তথ্য জেনে আসি। বর্তমানে বিভিন্ন কারণে নদী শুকিয়ে যাচ্ছে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নদী শুকিয়ে যাচ্ছে কেন, বা মৃত নদীর জন্ম হচ্ছে কেন, অর্থাৎ নদীগুলো কেন মারা যাচ্ছে। তো নদী শুকিয়ে যাওয়ার কয়েকটা কারণ আমরা একটু পড়ে ফেলি। নদী শুকিয়ে যাচ্ছে কারণ মূলত এর প্রধান এবং একমাত্র যদি আমরা কারণ বলতে চাই তাহলে আমাদের বলতে হবে পলিমাটি। পলিমাটি অর্থাৎ নদী যখন প্রবাহিত হয় তখন নদীর পানির সাথে প্রচুর পরিমাণে পলিমাটি আসে এবং এই পলিমাটিগুলো নদীর তলদেশে জমা হতে থাকে। নদীর তলদেশে জমা হওয়ার ফলে নদীর যে গভীরতা, এই গভীরতা ধীরে ধীরে কমে যায় এবং ধীরে ধীরে কমে যাওয়ার ফলে কি হয়? এই নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে, যে কারণে নদীগুলো কি হচ্ছে? শুকিয়ে যাচ্ছে। এরপর আমরা যদি আরেকটা কারণ জানতে চাই তাহলে সেটা হলো ভারতের তৈরি বিভিন্ন বাঁধ। ভারতের তৈরি বিভিন্ন বাঁধ। ভারত থেকে যেহেতু বেশিরভাগ নদী বাংলাদেশে প্রবেশ করেছে এবং ভারত অনেকগুলো নদীর উপর কৃত্রিম বাঁধ তৈরি করেছে, এই কৃত্রিম বাঁধ তৈরি করার কারণে তারা সেই নদীর পানিকে কন্ট্রোল করে। যখন তাদের প্রয়োজন হয় তখন পানিগুলো সংরক্ষণ করে রাখে, যখন প্রয়োজন হয় না তখন বাঁধটা খুলে দেয় এবং মাঝে মাঝে আমরা দেখি এই বাঁধের কারণেই কিন্তু বাংলাদেশে বন্যার সৃষ্টি হয়। তো যখন বাঁধ দিয়ে রাখে তখন কিন্তু আমাদের অংশে যে পানিটুকু আসার কথা সেটা আসে না, যেই কারণে নদীগুলো শুকিয়ে যায়। তৃতীয়ত আমরা যদি আরেকটি কারণ জানতে চাই তাহলে নদী শুকিয়ে যাওয়ার আরেকটি কারণ হলো নদী থেকে পাম্পের মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে পানি উত্তোলন করে আমাদের কৃষিকাজ বা অন্যান্য কাজে ব্যবহার করি। তাহলে আরেকটি কারণ কি হতে পারে? আরেকটি কারণ হলো পাম্পের মাধ্যমে পানি উত্তোলন। পাম্পের মাধ্যমে আমরা পানি উত্তোলন করার ফলে নদীর যে পানিগুলো সেই পানি ধীরে ধীরে কি হয়? কমে যায়। এ কারণেই নদীতে কি হচ্ছে? নদী শুকিয়ে যাচ্ছে। তো নদী যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের উপর বিশেষ প্রভাব পড়ে। চলো আমরা একটু দেখে আসি প্রভাব এবং নদীকে আমরা কি কি কাজে ব্যবহার করি একই সাথে সেটাও জানতে পারবো। নদী শুকিয়ে যাওয়ার ফলাফল বা প্রভাব। প্রথমত নদী আমরা কি কি কাজে ব্যবহার করি? নদী আমরা ব্যবহার করি কৃষিকাজে। কৃষিকাজে আমরা নদীর পানিগুলো ব্যবহার করি। তাহলে যদি নদী শুকিয়ে যায় তাহলে কৃষিকাজে ব্যাহত হবে। তাহলে কৃষিতে কি হবে? কৃষিকাজ। এই কৃষিকাজ কি হচ্ছে? ব্যাহত হচ্ছে। আবার নদীর মাধ্যমে আমরা কিন্তু যাতায়াত করি। এই যাতায়াত ব্যবস্থাতেও কি হবে? ভাটা পড়বে, অর্থাৎ যাতায়াত ব্যবস্থাতেও কিন্তু এর বিরূপ প্রভাব পড়বে। আবার আমরা নদী আর কি কাজে ব্যবহার করি? নদী আমরা পণ্য পরিবহনে ব্যবহার করি। পণ্য পরিবহন। এই পরিবহন লেখার সময় কিন্তু মনে রাখতে হবে মূর্ধন্য, কখনোই দন্তন্য আমরা লিখব না। পণ্য পরিবহন।
এই পণ্য পরিবহনের ক্ষেত্রেও নদী যদি শুকিয়ে যায় তাহলে আমরা পণ্য পরিবহন করব কিভাবে? তাহলে এইখানেও কিন্তু বাধাগ্রস্ত হচ্ছি আমরা। আবার নদী আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, যেমন কর্ণফুলী নদী থেকে আমরা কি করি? জলবিদ্যুৎ উৎপাদন করি। তাহলে নদী যদি শুকিয়ে যায়, তাহলে কর্ণফুলী নদী যদি শুকিয়ে যায়, আমরা কি জলবিদ্যুৎ উৎপাদন করতে পারবো? পারবো না। তো এইরকম আরো কিছু পয়েন্ট আমরা লিখতে পারি, যেমন নদীতে কিন্তু আমরা মৎস্য উৎপাদন করি, মৎস্য উৎপাদন। তাহলে নদীতে যদি পানিই না থাকে, মৎস্য আমরা কোথায় থেকে পাবো? আর আমরা জানি কি, বাঙালিরা মাছে ভাতে বাঙালি। তাহলে মাছ যদি না থাকে তাহলে আমরা বাঙালি কিভাবে হব? মাছ কিন্তু প্রোটিনের অভাব পূরণের একটা বিশেষ চমৎকার একটি উপাদান। তাহলে মাছ যদি না থাকে তাহলে আমরা প্রোটিনটা পাবো না। তো এইরকম বিভিন্ন বিষয়ে কিন্তু আমরা বাধার সম্মুখীন হচ্ছি নদী শুকিয়ে যাওয়ার কারণে, যে কারণে আমাদের কি করতে হবে? পানি ব্যবস্থাপনা অর্থাৎ পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়টিকে খুব ভালোভাবে গুরুত্ব দিতে হবে। তাহলে চলো আমরা একটু জেনে আসি পানি সম্পদ ব্যবস্থাপনা কি। পানি সম্পদ ব্যবস্থাপনা। পানি সম্পদ ব্যবস্থাপনা, পানি সম্পদ ব্যবস্থাপনা বলতে মূলত বোঝানো হয় পানির সঠিক প্রাপ্যতা এবং সঠিকভাবে সেই পানিকে ব্যবহার করা। অর্থাৎ এখানে দুটা বিষয় আছে, পানির প্রাপ্যতা এবং ব্যবহারযোগ্যতা, দুইটাকে একত্র করে বলা হচ্ছে কি? পানি সম্পদ ব্যবস্থাপনা। এখন এই পানি সম্পদ ব্যবস্থাপনা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা সঠিকভাবে পানি সম্পদ ব্যবস্থাপনা না করি তাহলে এই যে আমাদের বিশাল জনগোষ্ঠী, বাংলাদেশে প্রায় 17 কোটি মানুষ, এই মানুষের যে খাদ্য উৎপাদন, স্বাধীনতার পর তোমাদের বইয়ে লেখা আছে স্বাধীনতার পর আমাদের জনগণ বৃদ্ধি পাইছে প্রায় দ্বিগুণ, কিন্তু খাদ্য উৎপাদন বৃদ্ধি পাইছে প্রায় 3 গুণ। যদিও 3 গুণ বৃদ্ধি পাইছে, কিন্তু আমরা এই যে বিভিন্ন কীটনাশক অনেক বেশি পরিমাণে ব্যবহার করি, যে কারণে বৃষ্টিতে এই কীটনাশকগুলো কোথায় যাচ্ছে? নদীতে যাচ্ছে, খালে যাচ্ছে, বিলে যাচ্ছে। নদীর পানি, খালের পানি এগুলো কি হচ্ছে? দূষিত হয়ে যাচ্ছে। ফলে পরবর্তীতে ওই পানিগুলো কিন্তু কৃষিকাজে আমরা আর ব্যবহার করতে পারবো না। আবার যদি নদী ব্যবস্থাপনা ঠিক না থাকে, নদীগুলো কি হচ্ছে? শুকিয়ে যাচ্ছে। আবার গ্রীষ্মকালে উত্তরাঞ্চলে যে নদীগুলো আছে এগুলো শুকিয়ে যায়, সেখানে সঠিকভাবে পানি পাওয়া যায় না, যে কারণে গ্রীষ্মকালে সেই কৃষি ব্যবস্থার উপর কিন্তু বিরূপ প্রভাব পড়ে। এরকম বিভিন্ন ধরনের প্রবলেমের ফেস করতে হবে আমাদের, যদি আমরা পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়টাকে খুব ভালোভাবে কনসার্নে না নেই। তো চলো পানি সম্পদ ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়টা এবার আমরা একটু আলোচনা করি। প্রথমত আমরা যদি পানি সম্পদ ব্যবস্থাপনার কথা বলি তাহলে প্রথমেই পরিবেশ সংরক্ষণ। পরিবেশ সংরক্ষণ অর্থাৎ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কিন্তু নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, তোমরা কি কেউ নদীর পাড়ে দাঁড়িয়ে নদীর পানির যে বয়ে চলার শব্দ, কলকল ধ্বনি, এটা কি তোমরা কেউ শুনছো? তোমাদের বাড়ির আশেপাশে বা কোথাও যখন ঘুরতে যাবে, একেবারে নিরিবিলি নদীর পাড়ে কোনো একটা জায়গায় গিয়ে শব্দটা শুনবে, চমৎকার একটা শব্দ, যে নদীর পানি বয়ে যাচ্ছে, হালকা বাতাস, তোমার চুল উড়ে উঠতেছে এবং পাশে দেখবা গাছপালা আছে, কোথাও পাখি ডাকতেছে, চমৎকার একটা পরিবেশ। এখন একটু চিন্তা করো, এই নদীগুলো যদি শুকিয়ে যায়, নদীগুলো যদি না থাকে, তাহলে কেমন হবে? আমাদের পরিবেশের ভারসাম্যই থাকবে না। যার কারণে সর্বপ্রথম পানি সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব হলো আমাদের পরিবেশটা সংরক্ষণ করতে হবে। তারপর আমরা যদি লিখি কেন ব্যবস্থাপনার গুরুত্ব, আচ্ছা পানি সম্পদ ব্যবস্থাপনা, এখানে আমরা লিখে ফেলি গুরুত্ব, যেহেতু আমরা গুরুত্ব নিয়ে আলোচনা করতেছি। দ্বিতীয় গুরুত্ব হলো পানির সদ্ব্যবহার। পানির সদ্ব্যবহার, পানির যদি আমরা সদ্ব্যবহার না করি তাহলে কিন্তু পানি অপচয় হবে, আর পানির অপচয় করা কিন্তু ঠিক না, কোনো কিছুর অপচয় করাই ঠিক না।
এই অপচয়ের কারণে একটা সময় কিন্তু আমাদের দেশ কি হতে পারে, মরু অঞ্চলে পরিণত হতে পারে। তোমরা যারা উত্তরবঙ্গে বসবাস করো, উত্তরবঙ্গ অর্থাৎ রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, গরমের সময় তোমাদের কিন্তু মরুভূমির ফিল একটু হলেও হয়। আবার তোমরা যারা ঢাকাতে থাকো, ঢাকাতেও কিন্তু গরমের সময় মরুভূমির ফিলটা পাওয়া যায়। গত বছর হিট ওয়েভ হচ্ছিল, মনে আছে তোমাদের হিট ওয়েভের কথা? স্কুল বন্ধ করে দেয়া হয়েছিল এই হিট ওয়েভের কারণে। অর্থাৎ মরুভূমির ফিল কিন্তু আমরা একটু একটু পাওয়া শুরু করছি। যদি আমরা পানি সম্পদ ব্যবস্থাপনা ঠিকমতো অ্যাপ্লাই না করি, এক্সিকিউট না করি, সেক্ষেত্রে কিন্তু পানি যদি আমাদের একেবারে পানির সংকটে পড়ে যায় আমরা, তাহলে কিন্তু মরুভূমির 100% ফিল আমাদের পাইতে হবে। যেমন দেখো, গরমের সময় প্রচন্ড গরম পড়তেছে, উত্তরবঙ্গে গরমে থাকা যাচ্ছে না। আর শীতের সময় আবার সেম উত্তরবঙ্গে কি হচ্ছে, প্রচন্ড শীত পড়তেছে, ঢাকাতেও প্রচন্ড শীত পড়ে। আবার এই যে যশোর, চুয়াডাঙ্গা, এদিকেও যেই রকম গরম সেই রকম শীত। এগুলো কিন্তু মরুভূমির লক্ষণ। তো যদি পানি আমরা ঠিকমতো না ইউজ করি, যদি এটা সদ্ব্যবহার না করি, যতটুকু দরকার আমরা ততটুকুই ব্যবহার করব। যদি অপচয় করি, একটা টাইমে পানি আমাদের শেষ হয়ে যাবে। তৃতীয় পয়েন্ট অনেক কিছুই হতে পারে, আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করতেছি। যেমন ধরো যে যাতায়াত ব্যবস্থা, আমরা তৃতীয় পয়েন্ট যাতায়াত নিয়েই বলি। যাতায়াত ব্যবস্থা। এই যে যাতায়াত ব্যবস্থা, দক্ষিণবঙ্গে আমরা যখন যাই ঈদের মধ্যে, তোমরা খেয়াল করছো, যখন বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী এগুলোতে যখন ঈদে আমরা যাই, কিছুদিন আগে তো পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু হওয়ার আগে যখন আমরা যেতাম তখন অনেক লঞ্চ যেত, লঞ্চ, ফেরি, পদ্মা নদী পার হইতে হইতো ফেরি দিয়ে। তো এগুলো ক্ষেত্রে কি যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে নদী। এখন নদী যদি শুকিয়ে যায়, আমরা যদি পানি ঠিকমতো ব্যবহার না করি, তাহলে তো আমাদের যাতায়াত ব্যবস্থার উপরও বিরূপ প্রভাব পড়বে। এরপর এই নদীগুলোকে ঠিক রাখার জন্য আমরা আর কি করতে পারি, নদীর নাব্যতা বলতে কি, এই যে নদীর নিচে যে পলিমাটিগুলো জমা হচ্ছে, জমা হওয়ার ফলে কি হচ্ছে, নদীর গভীরতা কমে যাচ্ছে। নদীর গভীরতা কমে যাওয়ার ফলে কি হচ্ছে, নদীগুলো শুকিয়ে যাচ্ছে, নদীর ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। এখন এজন্য নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য নদী খনন করতে হয়, কিছু বছর পর পর নদী খনন করতে হয়, না হলে নদীর তলদেশটা ভরাট হয়ে যায়। তো নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য নদীর তলদেশ আবারও খনন করতে হবে। এখন আমরা আরো কিছু লিখি দেখি। নদী সংরক্ষণ করতে গেলে আমরা আর কি করতে পারি, নদী ভাঙন রোধ করতে হবে। নদী ভাঙন রোধ। নদী ভাঙন যদি রোধ না হয়, তাহলে মাঝে মাঝে যখন বন্যা হয় তখন আমরা শুনি না, পদ্মা নদীতে তলিয়ে গেছে অমুক অঞ্চল, প্রায় একটা পুরাটা গ্রাম তলিয়ে যাচ্ছে, মাঝে মাঝে আমরা ফেসবুকে বিভিন্ন ভিডিওতে দেখি। তো এগুলো অনেক প্যাথেটিক। জনজীবন কি হচ্ছে, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, কত জনের বাড়িঘর, মসজিদ, মন্দির সব নদীতে তলিয়ে যাচ্ছে। অর্থাৎ কি, নদী ভাঙনটা রোধ করতে হবে। আর এগুলো যে শুধু তলিয়ে যাচ্ছে তা না, এগুলো তলিয়ে গিয়ে কি হচ্ছে, তলদেশে জমা হচ্ছে, নদীর কিন্তু এই যে গভীরতা সেটা কিন্তু কমে যাচ্ছে। তো এই জন্য কি করতে হবে, নদী ভাঙনটাও আমাদের রোধ করতে হবে। এবং ক্লাসের মাঝে আমরা আরেকটা বিষয় পড়ছিলাম, নদীর পানি দূষিত হচ্ছে কেন, অতিরিক্ত কীটনাশক ব্যবহারের জন্য। অতিরিক্ত কীটনাশক এবং ঔষধ ব্যবহারের জন্য কি হচ্ছে, নদীর পানিগুলো দূষিত হয়ে যাচ্ছে। বৃষ্টির সাথে এই কীটনাশক ঔষধগুলো নদীতে যাচ্ছে এবং পরবর্তীতে নদীর পানিগুলো দূষিত হয়ে যাচ্ছে। তো এই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে, আমরা অতিরিক্ত কীটনাশক ফসলি জমিতে ব্যবহার করব না। তো মোটামুটি এই রকম কিছু পয়েন্টই হলো নদীর যে পানি আছে সেই পানি সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব। এই যে আমরা এখানে যাতায়াত ব্যবস্থা লিখছি, যাতায়াত ব্যবস্থার সাথে আরো অনেক কিছু এখানে বলা যেতে পারে। যেমন যাতায়াত ব্যবস্থার সাথে আমরা আরো বলতে পারি যে পণ্য পরিবহন, তারপর কৃষি, তারপর
কি কি আছে? জলবিদ্যুৎ উৎপাদন। এক কথায় এখানে আমরা নদী কেন ব্যবহার করতেছি সে বিষয় নিয়েও আমরা আলোচনা করতে পারি। নদীর যে পানি আছে সেই পানি সম্পদ ব্যবস্থাপনাটা কেন গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য, এবং এই পানি সম্পদ ব্যবস্থাপনাগুলো আমরা কি কি ভাবে করতে পারি সেগুলো এই পয়েন্টগুলোতে আলোচনা করা হয়েছে। তো এই ছিল পানি সম্পদ ব্যবস্থা নিয়ে আমাদের আলোচনা। পরবর্তীতে তোমাদের বইয়ে এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু পড়লাম আমাদের অধ্যায়ের প্রথম পাঠটুকু। আমাদের অধ্যায়ের নামটা কি তোমাদের মনে আছে? বাংলাদেশের নদ নদী ও জাতীয় সম্পদ। তো আমরা এতক্ষণ পড়লাম বাংলাদেশের নদ নদী নিয়ে, এখন আমরা পড়ব বিভিন্ন সম্পদ নিয়ে। এই সম্পদের মধ্যে কি কি থাকতে পারে বলো তো? বাংলাদেশে যে বিভিন্ন সম্পদ আছে, সম্পদগুলো কি কি? কৃষিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, এরকম অনেক ধরনের সম্পদ আছে। এবং বাংলাদেশ আর এর ভৌগোলিক কারণে একটা স্পেশাল শক্তি পায়। সেই শক্তিটা কি বলতো? সৌরশক্তি। পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু এই সৌরশক্তি পায় না। তোমরা দেখো না বিভিন্ন মুভিতে দেখা যায় কি হয়, ইংলিশ মুভিগুলোতে, হলিউডের মুভিগুলোতে তারা কি করে? সানবাথ করে, অর্থাৎ সূর্যের রোদের নিচে গিয়ে বসে থাকে, দিনের পর দিন বসে থাকে। কারণ তাদের বিভিন্ন দেশে, এই যে ধরো ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, এগুলোতে সূর্য ওঠে পুরো বছরের অল্প কিছু সময়। আর আমাদের এখানে কিন্তু আমরা সূর্যের আলো সব সময় পাই, শীতের মাঝেও আমরা কিন্তু সূর্যের আলো পাচ্ছি। এই যে সূর্যের আলো, প্রকৃতি থেকে প্রাপ্ত যে সূর্যের আলো, এটাকে বলা হচ্ছে সৌরশক্তি। তাহলে এই যে আমরা সৌরশক্তি পাচ্ছি জন্যই কিন্তু আমাদের দেশে এই যে কৃষিজ উৎপাদন এটা ঠিক মতো হচ্ছে, এবং আমাদের দেশের মাটিগুলো উর্বর। এই উর্বরতার কারণে কি হচ্ছে? কৃষিজ উৎপাদন ভালো মতো হচ্ছে। তোমরা ছোটবেলায় একটা ওয়ার্ড শিখছিলে, গ্রিন হাউস। গ্রিন হাউস কি? গ্রিন হাউসের মাধ্যমে এই যে আমাদের জলবায়ু উত্তপ্ত হচ্ছে। আরেকটা ছিল গ্রিন হাউস ইফেক্ট বা গ্রিন হাউস, মূলত বরফ অঞ্চলের লোকজন একটা ঘরের মাঝে ফসল উৎপাদন করে। কিভাবে? সেখানে কৃত্রিমভাবে আলো দেয়, তারপর সেখানে উত্তপ্ত অবস্থা তৈরি করে, সেখানে তারপর গাছ লাগায়, বিভিন্নভাবে ফসল উৎপাদন করে। তো আমাদের দেশে কিন্তু গ্রিন হাউস ইফেক্ট এখানে কি হচ্ছে না? অ্যাপ্লাই করতে হচ্ছে না কৃষিজ উৎপাদনের জন্য। আমাদের ভৌগোলিক কারণে আমরা সৌরশক্তি পাচ্ছি, আমাদের মাটি উর্বর, আমাদের অনেক নদী আছে যেই কারণে আমরা মৎস্য সম্পদ পাচ্ছি, এবং ভৌগোলিক কারণে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের কারণে এখানে কি হচ্ছে? বনজ সম্পদ আছে। তো আমাদের এরকম জাতীয় সম্পদ অনেকগুলো আছে। এই বিষয়গুলো এই চ্যাপ্টারে কিন্তু আলোচনা করা আছে। এবং এই চ্যাপ্টারের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো বাংলাদেশের বনভূমি। কিরকম বাংলাদেশের বনভূমি? চলো এবার আমরা সেই সম্পর্কে জেনে আসি। বাংলাদেশের বনভূমি, এই বনভূমিকে যদি আমরা অঞ্চল ভেদে ভাগ করি তাহলে বনভূমি আছে মূলত 4টি অঞ্চলে। চলো একটু দেখে আসি। আমরা এখন কি পড়ব? বনভূমি। অঞ্চল ভেদে এই বনভূমি 4 প্রকার। অঞ্চল ভেদে বনভূমি 4 প্রকার। 4 প্রকার কি কি? 4 প্রকার হলো, একটা হলো সিলেট অঞ্চল, আরেকটা হলো পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম, এবং আরেকটা কি? আরেকটা হলো ঢাকা, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চল, এবং সর্বশেষ হলো স্রোতজ বনভূমি, বা এটাকে আমরা কি বলতে পারি? উপকূলীয় অঞ্চল। উপকূলীয় অঞ্চল। মূলত এই 4টি অঞ্চলে বাংলাদেশের বনভূমিগুলো ভাগ করা যায়। তবে যদি আমরা উদ্ভিদ, অর্থাৎ এই বনভূমিতে কি ধরনের উদ্ভিদ জন্ম নেয় এবং এদের বৈশিষ্ট্য কেমন, সেভাবে যদি আমরা বনভূমিকে ভাগ করি তাহলে বনভূমি আবার 3 প্রকার। তাহলে চলো সেভাবে আমরা একটু দেখে আসি।
উদ্ভিদের বৈশিষ্ট্য অনুযায়ী উদ্ভিদের বৈশিষ্ট্য অনুযায়ী বনভূমি তিন প্রকার কি কি? প্রথমেই ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমি। দ্বিতীয়ত আমরা এই সাইডে লিখি, এটাকে বলা হয় ক্রান্তীয় পত্রপতনশীল বা পাতাঝরা বনভূমি, পাতাঝরা বনভূমি। এবং আরেকটি যে বনভূমি বাদ আছে, তৃতীয় পয়েন্ট, সেটাকে বলা হচ্ছে স্রোতজ বনভূমি। অর্থাৎ স্রোতজ বা এটাকে গড়ানো বলা হয়, স্রোতজ বা গড়ান বনভূমি। অর্থাৎ যদি উদ্ভিদের বৈশিষ্ট্য, অর্থাৎ এখানে কোন কোন উদ্ভিদ জন্মগ্রহণ করে, কোন কোন উদ্ভিদের বৈশিষ্ট্য কেমন, কোন উদ্ভিদের বৈশিষ্ট্য সে বনভূমিতে একই ঋতুতে, অর্থাৎ শীত ঋতুতে, যদি আমরা এই যে এটার কথা চিন্তা করি, ক্রান্তীয় পত্রপতনশীল, এটার কথা যদি চিন্তা করি, এই ধরনের বনভূমিতে কি হয়, শীত ঋতুতে একেবারে সব গাছের পাতা ঝরে পড়ে যায়। অর্থাৎ বনটাকে তখন কি হয়, মনে হয় মৃত বন টাইপের মনে হয়, অনেক গাছ আছে কিন্তু গাছে কোনো পাতা নাই। আবার যদি আমরা এটার কথা চিন্তা করি যে ক্রান্তীয় চিরহরিৎ ও পত্রপতনশীল, এখানে কি হয়, এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে, কিন্তু কোনো উদ্ভিদ শীতকালে উদ্ভিদের পত্র পড়ে যাচ্ছে, অর্থাৎ পাতা ঝরে যাচ্ছে, কোনো উদ্ভিদের অন্য কোনো সময় পাতা ঝরে যাচ্ছে, যে কারণে এই বনাঞ্চল সবসময় সবুজ দেখায়। অ্যাট এ টাইম সবগুলো গাছের পাতা ঝরে যায় না, যেই কারণে একে কিন্তু বলা হচ্ছে চিরহরিৎ। আর এই যে স্রোতজ বনভূমি, যেটা স্রোতজ বনভূমির কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এই স্রোতজ বনভূমিতে কি হয়, যখন স্রোতের কারণে, অর্থাৎ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে স্রোতের কারণে যে বনভূমিগুলো সৃষ্টি হয়, সেগুলোকে বলা হচ্ছে স্রোতজ বনভূমি, অর্থাৎ জোয়ার ভাটার কারণে যে বনভূমির সৃষ্টি। তো চলো বাংলাদেশের মানচিত্রে কোন বনভূমি কোথায় অবস্থিত এটা আমরা ক্লিয়ার হয়ে নেই। যখনই তোমার বাংলাদেশের মানচিত্র সম্পর্কে সুন্দর আইডিয়া থাকবে, তখন যে কোনো কনসেপ্ট পড়তেও তোমার মজা লাগবে, এবং পড়ার পর যখন তুমি বুঝবে, তখন নিজের কাছে একটি মনে করো যে স্যাটিসফ্যাকশন কাজ করতেছে, যে হ্যাঁ আমি খুব ভালোভাবে বুঝছি, মানচিত্রও বুঝতে পারছি, কোথায় কি অবস্থিত সেটাও বুঝতে পারছি। এজন্য আমরা আবার একটি মানচিত্র আঁকানোর চেষ্টা করি। আবারও বলতেছি, আমার মানচিত্র আঁকানোর হাত খুব একটা সুন্দর না, তোমরা রাগ করবা না যে ভাইয়া আপনি কি আঁকাইছেন, সুন্দর হয় নাই, ঠিক আছে, রাগ করা যাবে না। ওকে, মনে করো এটা বাংলাদেশ, ঠিক আছে। এখন এই যে বাংলাদেশের, আমরা ক্লাসের শুরুতেই কিন্তু বলছিলাম, একটা মানচিত্রের উপরের দিকে সবসময় কি হয়, উপরের দিকে হয় উত্তর, উপরের দিকে হয় উত্তর, নিচের দিকে কি হয়, দক্ষিণ, এবং হাতের বাম সাইডে কি হয়, পূর্ব, এবং হাতের ডান সাইডে হয় পশ্চিম, ঠিক আছে। তাহলে আমরা তিন ধরনের বনভূমি দেখলাম। চলো এখন মানচিত্রে আমরা সেই বনভূমিগুলো মার্কিং করে ফেলি। এই যে এই অঞ্চল, এই অঞ্চলটাকে আমরা একটু মার্কিং করি। এই যে এই অঞ্চলটাকে যদি আমরা
মানচিত্রের দিকের তুলনায় কথা বলি, দিক দিয়ে যদি আমরা ইন্ডিকেট করতে চাই তাহলে আমরা কি বলবো? উত্তর পূর্ব। অর্থাৎ এই অঞ্চলটাকে আমরা কি বলবো? এটাকে বলবো উত্তর পূর্ব। উত্তর পূর্ব অঞ্চল। এই অঞ্চলটাকে আমরা কি বলবো? এই অঞ্চলটাকে, এটাকে আমরা বলবো, একে তো দক্ষিণ আবার পূর্ব, তাহলে এটাকে আমরা কি বলবো? দক্ষিণ পূর্ব অঞ্চল। এখন একটু চিন্তা করে দেখো তো, এই যে উত্তর পূর্ব অঞ্চল, এখানে কি আছে? সিলেট, মৌলভীবাজার। দক্ষিণ পূর্ব অঞ্চল কি আছে? এখানে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম বলতে কিন্তু 3টা জেলাকে বোঝানো হয়, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান। তার মানে এখানে কি আছে? চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, এই অঞ্চলগুলো আছে। এখন একটু চিন্তা করো তো, এগুলো সবগুলোই পাহাড়ি অঞ্চল না? সিলেটে, সেখানে আমরা গেলে পাহাড় দেখতে পাই, মৌলভীবাজারে পাহাড় দেখতে পাই, চট্টগ্রামে পাহাড় আছে, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এগুলোতে পাহাড় আছে। অর্থাৎ এই যে পাহাড়ি অঞ্চল, এই পাহাড়ি অঞ্চলের বনভূমিকে বলা হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমি। তাহলে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা কি? এই অঞ্চলে যে বনভূমি আছে সেই বনভূমি হলো ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমি। আবার এখন আমরা একটু চিন্তা করি স্রোতজ বনভূমির কথা। স্রোত কোথায় হবে বলো তো? এই যে উত্তর দিক, এদিকে কি কোনো সমুদ্র আছে? এদিকে তো সমুদ্র নয়, সমুদ্র কোথায়? দক্ষিণ দিকে। তার মানে নিশ্চয়ই এইদিকেই স্রোত থাকবে, সমুদ্র থাকলে তো স্রোত থাকবে। তাহলে এই যে এইখানে কি আছে, আমরা অন্য কালি নেই বোঝার জন্য। এই যে এইখানে সুন্দরবন আছে না? তোমরা সুন্দরবনে গেছো? রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে এখানে আছে সুন্দরবন। আবার স্রোতের কারণে এখানেও কিছু বনাঞ্চল আছে। তাহলে এই যে স্রোতের কারণে যে বনভূমির সৃষ্টি হচ্ছে, স্রোতের জোয়ার ভাটার কারণে লবণাক্ত এবং ভেজা মাটিতে যে বনভূমি সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলবো স্রোতজ বনভূমি, স্রোতজ বা গড়ান বনভূমি। এখন এই দুইটা বনভূমি ছাড়াও বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে ছোট ছোট বনভূমি আছে। যেমন সেই কিছু কিছু অঞ্চল কি? সাদা কালার নেই আমরা। সেই কিছু কিছু অঞ্চল হলো এই যে এইখানে ময়মনসিংহ এলাকায়, এখানে গাজীপুর এলাকায়, এইখানে ঢাকার গাজীপুর, এই যে এখানে টাঙ্গাইলের এইখানে কিছু আছে, আবার এই যে দিনাজপুরের এইখানে কিছু আছে, রংপুরের এইখানে কিছু আছে। এই যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোতেও বনভূমি দেখা যায়। এই বনভূমিগুলোর বিশেষ বৈশিষ্ট্য কি? শীতকালে এই বনভূমিতে যে গাছগুলো আছে সেই গাছগুলোর পাতা একেবারে ঝরে পড়ে। তাহলে তোমরা বুঝে গেছো যে এই বনভূমির নাম কি হবে? এই বনভূমিকে আমরা বলবো ক্রান্তীয় পত্রঝরা বা পাতাঝরা বনভূমি। ক্রান্তীয় পত্রঝরা বনভূমি। তাহলে বাংলাদেশের যে 3 ধরনের বনভূমি আছে, কিসের ভিত্তিতে? উদ্ভিদের বৈশিষ্ট্যের ভিত্তিতে। সেই বনভূমিগুলো কোথায় অবস্থিত আমরা বুঝে গেছি। এখন এই বনভূমি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে কয়েকভাবে। প্রথমত কিভাবে? কোথায় অবস্থিত, কোন বনভূমি কোথায় অবস্থিত, এবং এই বনভূমির বৃক্ষ সম্পর্কে। তোমাকে পরীক্ষায় যে কোনো একটা বৃক্ষের নাম দিবে, নাম দিয়ে বলবে এই বৃক্ষ কোন বনভূমির অন্তর্গত। এখন চলো তাহলে আমরা একটু বৃক্ষ সম্পর্কেও জানি। বৃক্ষ, এই যে ক্রান্তীয় চিরহরিৎ বা পত্রপতনশীল যে বনভূমি আছে, এই বনভূমিতে, ওকে আমরা আরেকটা স্লাইড নেই, স্লাইড নিয়ে আমরা নতুন করে লিখি। প্রথমেই পাহাড়ি অঞ্চল, সেই পাহাড়ি অঞ্চলে ক্রান্তীয় চিরহরিৎ, ক্রান্তীয় চিরহরিৎ যে
বনভূমি রয়েছে সেই বনভূমির বৃক্ষগুলো কেমন? সেই বনভূমির বৃক্ষগুলো হলো, আমরা বলতে পারি গর্জন, চাপালিশ, মেহগনি, ময়না। এগুলো কোথাকার? এগুলো হলো ক্রান্তীয় চিরহরিৎ অঞ্চলের ওই বনভূমির। এবং দ্বিতীয়ত আমরা আরেকটা বনভূমি পড়ছিলাম, সেটার নাম কি? ক্রান্তীয় পত্রঝরা। ক্রান্তীয় পত্রঝরা। এই ক্রান্তীয় পত্রঝরাতে কি ধরনের গাছ আছে? মূলত এখানে যে গাছটা আছে বেশি সেটা হলো শাল, শাল বৃক্ষ। যেই কারণে এই ক্রান্তীয় পত্রঝরা বনভূমিকে শালবন বলা হয়। শালবন, এটা তোমরা মনে রেখো যে এই বনভূমির আরেকটা নাম হলো শালবন। তাহলে এখানে শাল আছে, আরো কি আছে? এখানে কাঁঠাল আছে, কাঁঠাল গাছ এখানে দেখা যায়। এখানে আরো কি কি দেখা যায়? হরিতকি দেখা যায়, হরিতকি বৃক্ষ। আরো কি কি দেখা যেতে পারে এখানে? এখানে নিম বৃক্ষ দেখা যায়। এই নামগুলো আমরা মনে রাখবো। আর সর্বশেষ যে বনভূমির কথা আমরা পড়ছি সেটা হলো স্রোতজ। এই স্রোতজ বনভূমিতে কি ধরনের গাছ দেখা যায়? এখানে অবশ্যই, যেহেতু সুন্দরবন, তার মানে কি সুন্দরী গাছ থাকবেই। এবং এই বনভূমিকে কিন্তু গরান বনভূমিও বলা হয়। গরান, তার মানে গরান যদি বলা হয় তার মানে কি গরান বৃক্ষ এখানে থাকবে। গরান। আরো কি আছে? গোলপাতা ও ইত্যাদি। এখানে আরো এই যে উপকূলীয় অঞ্চলে যে বৃক্ষগুলো জন্মগ্রহণ করে সেই ধরনের বৃক্ষ এখানে কি আমরা পেতে পারি। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসে যে আমরা চ্যাপ্টারটা পড়তেছি, চ্যাপ্টার 5 বাংলাদেশের নদ নদী ও জাতীয় সম্পদ। এই চ্যাপ্টারের পুরো অধ্যায়ের মূল সারসংক্ষেপ। এখন চলো আমরা চলে যাব এই চ্যাপ্টার থেকে কিরকম প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো দেখতে। তো চলো প্রথমেই আমরা যে সৃজনশীলটা দেখব সেটা হলো, দেখো একটা চার্ট দিয়ে দিছে এবং ক খ দুটি লিখে রাখছে। আমরা উদ্দীপকটা আগে পড়বো না, আগে আমরা প্রশ্নটা পড়বো, প্রশ্ন পড়ে তারপর আমরা উদ্দীপকটা পড়বো। দেখো, ছক ক দ্বারা কোন বনভূমিকে নির্দেশ করা হয়েছে? এই প্রশ্নটা কোথায় আসছে? রাজশাহী বোর্ড 2024। দেখো ছক ক, তাহলে আমরা কতে তাকাই। গাছের পাতা একত্রে ফোটেও না, একত্রে ঝরেও না, সারা বছর বনগুলো সবুজ থাকে। ঠিক একটু আগেই আমরা আলোচনা করে আসলাম ক্রান্তীয় চিরহরিৎ এই বনে কি হয়? একই সাথে পাতা ঝরে পড়ে না, যে কারণে সবসময় এই বনভূমিকে সবুজ দেখা যায়। তাহলে এটার উত্তর কি হবে? ক্রান্তীয় চিরহরিৎ, ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রঝরা বনভূমি, পত্রঝরা বনভূমি। তাহলে এই প্রশ্নের উত্তর প্রথমে আমরা সুন্দর করে লিখব, ছক ক দ্বারা ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রঝরা বনভূমিকে নির্দেশ করা হয়েছে। এক লাইনে এটা আমরা উল্লেখ করে দিলাম। তারপর ক্রান্তীয় চিরহরিৎ এই বনাঞ্চলগুলো কোথায় আছে, কোন কোন অঞ্চলে, এবং এই বনাঞ্চলে কি ধরনের উদ্ভিদ দেখা যায়, কোন কোন বৃক্ষ দেখা যায়, এবং এদের যে প্রধান বৈশিষ্ট্য, এখানে কি হয়? একই সাথে সব গাছের পাতা ঝরেও না, সব গাছের পাতা কি করে না, জন্মও নেয় না। এজন্য এই বনভূমিকে সবসময় সবুজ দেখা যায়। এই বিষয়টা আমরা আলোচনা করলাম। তারপরে গিয়ে আমরা উদ্দীপকের সাথে এটা রিলেট করব। রিলেট করার পর সুন্দর করে শেষে গিয়ে আমরা লিখে দিব, উপরের আলোচনা থেকে এই প্রমাণিত হয় যে ছক ক দ্বারা ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমিকেই নির্দেশ করা হয়েছে। এভাবে যদি লিখো ইনশাল্লাহ 3 মার্কস তুমি পেয়ে যাবে। তারপর দেখো, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে ছকের খতে উল্লেখিত নদীর অবদান মূল্যায়ন করো। তার মানে ছকের খতে কি দিছে? একটা নদী দিছে। এখন কি নদী?
বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী। তাহলে আমরা যদি একটু চিন্তা করি, দক্ষিণ মানে নিচের দিক, আর পূর্বাঞ্চল মানে হাতের বাম সাইডে, তার মানে কি এই যে বাংলাদেশের যে এই সাইডের দিকে যে অঞ্চলটা সেইখানে। তারপর কি বলছে, উৎপত্তি লুসাই পাহাড়ে, লুসাই পাহাড় থেকে উৎপত্তি, এবং দেশের প্রধান সমুদ্র বন্দর, প্রধান সমুদ্র বন্দর কি, চট্টগ্রাম সমুদ্র বন্দর। এই চট্টগ্রাম সমুদ্র বন্দর এই নদীর তীরে অবস্থিত। তার মানে আমরা বুঝতেই পারতেছি, ক্লাসের শুরুতে আমরা বলছিলাম লুসাই পাহাড়ে উৎপত্তি স্থান এবং চট্টগ্রাম নগরীর পাশ দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে একটি নদী, যার নাম হলো কর্ণফুলী নদী। তাহলে এখানে আমরা প্রথমেই উল্লেখ করে দিব, ছকের খতে উল্লিখিত নদীর নাম হলো কর্ণফুলী নদী। এবং এই কর্ণফুলী নদী কি কি কাজে লাগতেছে, অর্থনৈতিকভাবে কিভাবে আমাদের হেল্প করতেছে, সে বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। যেমন কৃষি কাজে আমরা নদীর পানি ব্যবহার করতেছি, যাতায়াতে ব্যবহার করতেছি, তৃতীয়ত পণ্য পরিবহনে, তারপর আমরা আর কি কাজে ব্যবহার করতেছি, কর্ণফুলী নদী থেকে আমরা জলবিদ্যুৎ উৎপন্ন করতেছি। পরবর্তীতে এই নদীকে পর্যটন শিল্পের জন্য ব্যবহার করা হচ্ছে। এই নদী থেকে আমরা প্রচুর পরিমাণে মৎস্য পাচ্ছি বা মাছ পাচ্ছি। এই রকম বিষয়গুলো নিয়ে তুমি পয়েন্ট করে এক একটা পয়েন্টের সাথে 2-3 লাইন করে সুন্দর করে ব্যাখ্যা করে দিবে, ইনশাল্লাহ পরীক্ষায় ভালো একটা মার্কস তুমি পাবে। চলো চলে যাই পরের কোশ্চেনে। এটা কোথায় আসছে, চট্টগ্রাম বোর্ড 2024 সালে, ঢাকা বোর্ডে 2023 সালে। প্রথমে আমরা প্রশ্নটা পড়ে ফেলি। ক নদী দ্বারা তোমার পাঠ্য বইয়ের কোন নদীকে নির্দেশ করা হয়েছে, ব্যাখ্যা করো। চলো আমরা ঘটনা 1 পড়ে ফেলি। রফিক ক নদীর তীরে বসবাস করে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের জন্য নদীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীটি বিদ্যুৎ উৎপাদনেও ভূমিকা রাখে। এই যে বিদ্যুৎ উৎপাদন বলছে মানে কি, নদী থেকে বিদ্যুৎ উৎপাদন মানে হচ্ছে জলবিদ্যুৎ। আর বাংলাদেশের একটি নদী থেকেই জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, সেটার নাম কি, কর্ণফুলী নদী। তার মানে ক হলো কর্ণফুলী নদী, কর্ণফুলী নদী। তাহলে কর্ণফুলী নদী সম্পর্কে লিখে দিবে কিভাবে এই কর্ণফুলী নদী উৎপত্তি কোথায় হয়েছে, লুসাই পাহাড়ে, চট্টগ্রাম নগরীর পাশ দিয়ে এসে বঙ্গোপসাগরে কি হয়েছে, মিলিত হয়েছে। কর্ণফুলী নদী থেকে আমরা বিভিন্নভাবে উপকৃত হচ্ছি। ঠিক আগের প্রশ্নে এই যে আমরা লিখলাম কৃষি খাতে, যাতায়াতে, পণ্য পরিবহনে, জলবিদ্যুতে, পর্যটনে, মৎস্য শিল্পে বিভিন্নভাবে আমরা উপকৃত হচ্ছি। এভাবে কর্ণফুলী নদী সম্পর্কে ডিটেলস তুমি লিখে আসবে, ইনশাল্লাহ ভালো মার্ক পেয়ে যাবে। ঘতে আমরা দেখতে পাচ্ছি পানি ও খাদ্য নিরাপত্তায় মিস্টার আমজাদের কার্যক্রম তার এলাকার মানুষের জন্য উপকারী ছিল, বক্তব্যটি মূল্যায়ন করো। ঘটনা 2 আমরা একটু দেখতে পারি। মিস্টার আমজাদ সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান, যিনি মানুষের জন্য নিরবিচ্ছিন্ন পানি সরবরাহের চেষ্টা করেন। তিনি মানুষকে পানি অপচয় না করার জন্য বোঝান। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারতেছি পানি সম্পদ ব্যবস্থাপনার যে গুরুত্ব, সেই গুরুত্বের দিকে নির্দেশ করা হয়েছে। তাহলে আমজাদের কার্যক্রম মানুষের জন্য উপকারী ছিল, উক্তিটি যথার্থ। এবং কেন ছিল সেগুলো আমরা লিখে আসব। এই যে যাতায়াত ব্যবস্থাতে নদীকে আমরা ব্যবহার করি, কৃষিকাজে ব্যবহার করি, জলবিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করি। যদি না করি তাহলে কি হবে, নদীগুলো শুকিয়ে যাবে। এই প্রত্যেকটা সেক্টরে আমরা বিভিন্ন প্রবলেম ফেস করব। এবং এগুলো আমরা কিভাবে করতে পারি, ওই যে আমরা পড়ছিলাম, তোমাদের মনে আছে, নব্যতা যেন পুনরুদ্ধার করা হয়, তলদেশ খনন করা হয়, তারপর নদী সংরক্ষণের জন্য আমাদের বাঁধ দিতে হবে, নদী আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কাজ করে। এরকম বিভিন্ন পয়েন্ট আমরা কিন্তু আলোচনা করেছিলাম। চলো তো আমরা একটু দেখে আসি। এই যে পরিবেশ সংরক্ষণে পানির সদ্ব্যবহার, আমরা অপচয় করব না, নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে, নদী ভাঙন রোধ করতে হবে, কীটনাশক ব্যবহার সঠিক পরিমাণে করতে হবে। এই বিষয়গুলোই কিন্তু আমরা এখানে আলোচনা করব। তাহলে সেভাবে যদি আলোচনা করো, অর্থাৎ পানি সম্পদ ব্যবস্থাপনার বিষয়টি যদি তুমি তুলে ধরো, তাহলে ইনশাল্লাহ ভালো মার্কস এখানেও পেয়ে যাবে। চলো চলে যাই পরের প্রশ্নে। এখানেও একটা ছক দেয়া আছে।
প্রথমে আমরা গ নাম্বার প্রশ্নটা দেখি। উদ্দীপকে বি এর বৈশিষ্ট্য দ্বারা কোন বনভূমিকে নির্দেশ করা হয়েছে? বি, একটি বিশেষ ঋতুতে গাছের পাতা সম্পূর্ণ ঝরে পড়ে। তাহলে আমরা পড়ছিলাম, মনে আছে তোমাদের, ময়মনসিংহ এলাকায়, গাজীপুর এলাকায়, টাঙ্গাইল এলাকায় এবং উত্তরবঙ্গে রংপুর, দিনাজপুর এলাকায় কিছু কিছু বনভূমি আছে যেই বনভূমির গুলোর শীতকালে গাছের পাতা সম্পূর্ণরূপে পড়ে যায় এবং শীতকালে এগুলোকে মৃত বনভূমির মতো মনে হয়। তো এই বিষয়গুলোই কিন্তু আমাদের এই যে বি নাম্বারে উল্লেখ করা আছে। দেখো, একটি বিশেষ ঋতুতে গাছের পাতা সম্পূর্ণ ঝরে পড়ে, তাহলে এটা কোন ধরনের বনভূমি হবে বলতো? এই বনভূমিটা হলো ক্রান্তীয় পত্রপতনশীল বনভূমি। তারপর তুমি সুন্দর করে লিখে দিবে এই বনভূমিগুলো কোথায় আছে, এই বনভূমিতে কোন কোন ধরনের বৃক্ষ পাওয়া যায় এবং কেন এদের ক্রান্তীয় পত্রপতনশীল বলা হচ্ছে। এইভাবে সুন্দর করে লিখে তারপর উদ্দীপকের সাথে কম্পেয়ার করে শেষে গিয়ে একটা ফিনিশিং লাইন দিয়ে দিবে, ইনশাল্লাহ ভালো মার্ক পেয়ে যাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের এ ও সি বনভূমির মধ্যে কোনটি বাংলাদেশের অর্থনীতির জন্য অধিক গুরুত্বপূর্ণ? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এতে কি বলা আছে? সমতল ভূমির চেয়ে অনেক উঁচুতে এর অবস্থান। সিতে বলা আছে লবণাক্ত ভেজা মাটিতে এই বনের অবস্থান। এখন দুটা বনের বৈশিষ্ট্য দেখেই কিন্তু আমরা বুঝে যাচ্ছি। যদি আমরা, তোমাদের মনে আছে বাংলাদেশের মানচিত্র কেমন? এই যে ক্লাসে আমরা যখন মানচিত্র পড়ি তখনই কিন্তু আমরা বলছিলাম এই যে এই অঞ্চলটা আছে, এই অঞ্চলে কিন্তু আমাদের পাহাড় অবস্থিত। এই অঞ্চলের মধ্যে বাংলাদেশের মধ্যে পড়ছে এই যে এতটুকু অঞ্চল, বাংলাদেশে এই যে এতটুকু, এখানেই কিন্তু বাংলাদেশের সব পাহাড় পর্বত অবস্থিত। এখন এখানে কি বলছে দেখো, সমতল ভূমির চেয়ে অনেক উঁচুতে, তার মানে নিশ্চয়ই পাহাড়ে। তাহলে পাহাড়ে যদি হয় তাহলে আমরা ক্লাসের শুরুতেই পড়ছিলাম এখানে কি ধরনের বনভূমি আছে? এখানে আছে ক্রান্তীয় চিরহরিৎ ও পত্রপতনশীল। এবং সিতে বলছে, এটা কি? এটা হলো এ। সিতে বলছে কি? লবণাক্ত ভেজা মাটিতে। লবণাক্ত ভেজা মাটি কোথায় পাওয়া যাবে? এই যে সমুদ্রের ধারে যেখানে স্রোত হচ্ছে, তাহলে স্রোতের ধারে অবশ্যই তাহলে কি হবে? স্রোতজ বনভূমি। এই যে এখানে কি? স্রোতজ বনভূমি, অর্থাৎ সিতে বলা হচ্ছে স্রোতজ বা গড়ান বনভূমি। তাহলে স্রোতজ বা গড়ান বনভূমি, আমরা বনভূমি দুইটা ইন্ডিকেট করে ফেললাম। এখন আমাদের এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে হবে, কারণ প্রশ্নে কি বলছে? কোনটি বাংলাদেশের অর্থনীতিতে অধিক গুরুত্বপূর্ণ। এখন চিন্তা করো ভাইয়া, এই যে পাহাড়ি অঞ্চলের যে বনভূমি, এই বনভূমি থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা কাঠ পাচ্ছি। কি পাচ্ছি? কাঠ। যে কাঠগুলো কি হচ্ছে? কাঠগুলো কিন্তু আমরা রপ্তানি করতে পারতেছি এবং আমাদের দেশীয় যে কাঠের অভাব, সেই অভাবটা কিন্তু পূরণ করে দিচ্ছে। অর্থাৎ কাঠের অভাব পূরণ করে দিচ্ছে এই যে পাহাড়ি যে বনভূমিগুলো আছে, অর্থাৎ ক্রান্তীয় চিরহরিৎ। এবং এইখান থেকে আমরা আরো কিছু সুবিধা পাচ্ছি, যেমন এইখান থেকে দেখা যায় যে মধু সংগ্রহ করা হয় এবং মোম সংগ্রহ করা হয়। এই কয়েকটা বিষয় আমরা এখান থেকে পাচ্ছি। এখন আমরা যদি সি এর কথা চিন্তা করি, এই যে সি, এই সি থেকে আমরা একটু চিন্তা করি তো এখান থেকে কি কি পাওয়া যায়? এখান থেকেও মধু পাওয়া যায়, এখান থেকেও মোম পাওয়া যায়। কিন্তু তোমরা একটু বলো তো, তোমরা যখন মধু কিনতে যাও তখন কি তোমরা পাহাড়ি অঞ্চলের মধু কিনতে যাও নাকি সুন্দরবনের মধু কিনতে যাও? নিশ্চয়ই সুন্দরবনের। তোমরা বিভিন্ন জায়গায় দেখছো মধু বিক্রেতারা বলে আমার কাছেই আছে একেবারে প্রকৃত মধু, সুন্দরবনের একেবারে চাক থেকে কেটে নিয়ে আসা মধু। অর্থাৎ কি, এইখানকার মধুই বেশি বিখ্যাত। আবার এখানে যেখানে মধু পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু মোমও পাওয়া যাচ্ছে। আবার
একটু চিন্তা করো তো, এই যে সুন্দরবন, এই সুন্দরবন কিন্তু আমাদের যখন প্রাকৃতিক দুর্যোগ হয়, যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন এই যে সমুদ্র থেকে ফণী, তারপর কি আরো অন্যান্য আইলা, নার্গিস, বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় হয়েছে না, শুনছো না তোমরা? এই ঘূর্ণিঝড়গুলো কিন্তু যখন বাংলাদেশে প্রবেশ করে এই দিক দিয়ে, তখন এই বনটাই আমাদের রক্ষা করে, আমাদের কি করে, আমাদের ডিফেন্ড করে। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ থেকেও কিন্তু এই স্রোতজ বনভূমি বা গরান বনভূমিটাই আমাদের রক্ষা করতেছে। আবার চিন্তা করো, এই এই বনভূমিতেই আছে রয়্যাল বেঙ্গল টাইগার। অর্থাৎ যদি আমরা প্রাণী সম্পদের কথাও চিন্তা করি তাহলে এই বনভূমিকে আমরা আগায় রাখবো। তাহলে এখন তোমরাই বলো যে কোন বনভূমি আমাদের অর্থনৈতিকভাবে ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, তোমরা কি কেউ বলো যে চলো খাগড়াছড়ির বন থেকে ঘুরে আসি, বান্দরবনের বন থেকে ঘুরে আসি, রাঙামাটির বন থেকে ঘুরে আসি, নাকি তোমরা বলো চলো সুন্দরবনে একটা ট্যুর দিয়ে আসি? বলো তো, তার মানে কি সুন্দরবনে আমরা পর্যটনের জন্যও যাই, অর্থাৎ পর্যটনের জন্যও কিন্তু এই গরান বনভূমি বেশি ভূমিকা পালন করতেছে। তাহলে এখান থেকে আমরা একটা বিষয়ই বুঝলাম যে এ এবং সি দুইটা বনভূমি আমাদের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। তবে যদি অধিক গুরুত্বপূর্ণের কথা আমরা চিন্তা করি তাহলে এই যে সি অর্থাৎ লবণাক্ত ভেজা মাটিতে যে বনের অবস্থান, স্রোতজ বা গরান বনভূমি অর্থনৈতিকভাবে আমাদের বেশি ভূমিকা পালন করতেছে। তাহলে বিষয়টা ক্লিয়ার। চলো চলে যাই পরের প্রশ্নে। বাংলাদেশের অর্থনীতিতে দ্বিতীয় বনের গুরুত্ব আলোচনা করো। এখন এই যে দ্বিতীয় বন, তোমাদের বৃক্ষগুলো পড়িয়েছিলাম, মনে আছে? গরান, সুন্দরী, অর্থাৎ গরান মানেই কি গরান বনভূমি, আর গরান বনভূমি কোনটা? ওই যে স্রোতজ বনভূমি যেটা। তাহলে স্রোতজ বনভূমি নিয়ে একটু আগে আমরা আলোচনা করলাম, মোম পাচ্ছি, মধু পাচ্ছি, আমাদের ডিফেন্ড করতেছে প্রাকৃতিক দুর্যোগের সময়, পর্যটন শিল্পের কাজ, এই বিষয়গুলোই এখানে তুমি আলোচনা করবে। এবং ঘতে বলা হয়েছে মানচিত্র অঙ্কন করে প্রথম এবং তৃতীয় বনের তুলনামূলক আলোচনা করো। মানচিত্র অঙ্কন, আমরা কিন্তু মানচিত্র আঁকাইছিলাম, মনে আছে তোমাদের? এই যে মানচিত্র, মনে আছে? এখানে তিনটা বনের কথাই আমরা পড়ছিলাম। তো গ নাম্বার প্রশ্নে তো স্রোতজ বনভূমি, এই স্রোতজ বনভূমি এটা তো গ নাম্বার প্রশ্নে দিয়েই দিছে। তার মানে খতে কি কি দিছে? খতে দিছে ওই যে ক্রান্তীয় চিরহরিৎ আর ক্রান্তীয় পত্রঝরা। তো চলো আমরা একটু দেখে আসি কোনটাতে কি বলা হয়েছে। এই যে তেলসুর, চাপালিশ, ময়না, মনে আছে? এগুলো আমরা একেবারে শুরুর বনটাতে পড়ছিলাম, যেখানে কি হয় এট এ টাইমে পাতা ঝরে যায় না, অর্থাৎ ক্রান্তীয় চিরহরিৎ। আর এই যে শাল, গজারি, হিজল, বলছিলাম তোমাদের যে ক্রান্তীয় পত্রঝরা যে বনভূমি তাকে কিন্তু শাল বন বলা হয়, কারণ এখানে শাল বৃক্ষের প্রাধান্য বেশি, এখানে প্রচুর পরিমাণে শাল বৃক্ষ জন্মে, যে কারণে এটা কি ক্রান্তীয় পত্রঝরা, ক্রান্তীয় পত্রঝরা। আর এটা কি? এটা হলো ক্রান্তীয় চিরহরিৎ ও পত্রঝরা। তাহলে এই দুইটা বনভূমি সুন্দর করে মানচিত্র আঁকাবে। আমি যতটুকু পারছি তোমাদের আঁকিয়ে দেখিয়েছি, কিন্তু আমি চাই তোমরা আরো অনেক বেশি সুন্দর করে মানচিত্র আঁকাও। সুন্দর করে মানচিত্র আঁকাবে, কোথায় কোন বনভূমি সুন্দর করে ইন্ডিকেট করে দিবে, এবং কোন বনভূমি কোন কোন জেলায়, সেই বনভূমিতে আমরা কি ধরনের বৃক্ষ দেখতে পাই, এগুলো সম্পর্কে সুন্দর একটা আলোচনা করবে ইনশাল্লাহ। তাহলে তোমরা এই খ নাম্বার প্রশ্নেও ভালো মার্কস পেয়ে যাবে। চলো চলে যাই পরের প্রশ্নে। এই প্রশ্নটা কোথায় আসছিল? বগুড়া জেলা স্কুলে। অনুধাবনমূলক প্রশ্ন। দেখো বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে আসি। প্রথম প্রশ্ন, পানি সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব ব্যাখ্যা করো।
এই বিষয় নিয়ে ক্লাসে আমরা অনেকবার পড়ছি পানি সম্পদ ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ। কারণ আমাদের কৃষিকাজে ব্যবহার করা হয়, আমরা পানি ব্যবহার করি, পরবর্তীতে যাতায়াতের জন্য পানি ব্যবহার হচ্ছে, পানিপথ ব্যবহার হচ্ছে, তারপর পণ্য পরিবহনে ব্যবহার হচ্ছে, পানি সম্পদ থেকে নদীর পানিকে ব্যবহার করে আমরা জলবিদ্যুৎ উৎপাদন করতেছি। যদি এগুলো না হয় তাহলে কি হবে? এই যে নদী ভাঙন, পরবর্তীতে পানির অপ্রতুলতা, দেখা যাবে পানি আমরা ঠিকমতো পাচ্ছি না। তো এই বিষয়গুলোই দেখা যাবে, এগুলো নিয়ে সুন্দর করে পানি ব্যবস্থার গুরুত্বগুলো ব্যাখ্যা করে দিবে। তারপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের তাপমাত্রা কেন কখনো অতিরিক্ত নিম্ন পর্যায়ে পৌঁছায় না, ব্যাখ্যা করো। ক্লাসের মধ্যে কিন্তু এই বিষয়ে আমরা খানিকটা কথা বলেছি। দেখো, সূর্য নিরক্ষীয় নিম্ন অঞ্চলে খাড়াভাবে কিরণ দেয়, লম্বভাবে কিরণ দেয়, এবং বাংলাদেশ সহ এই দক্ষিণ এশিয়ার দেশগুলো নিরক্ষীয় বা ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত, যে কারণে সারা বছরই সূর্য এখানে কিরণ দেয়। ফলে কি হয়, আমরা কিন্তু সবসময় রোদের আলো পাচ্ছি, তাপ পাচ্ছি। কিন্তু ইউরোপের বিভিন্ন দেশ আসে যেখানে দেখা যায় যে বছরের কিছু সময় সূর্য আলো দিচ্ছে, বা কোনো কোনো দেশে দেখা যায় বছরে 1 মাস বা 2 মাস শুধুমাত্র রোদ দিচ্ছে। ক্লাসে মনে আছে তোমাদের বলছিলাম যে ইউরোপীয় কান্ট্রির লোকেরা সান বাথ করে, যখন তাদের ওইখানে দেখা যায় যে সূর্য আলো দেয় বছরে 2-3 মাস, তখন তারা সান বাথ করে, সূর্যের আলোতে গিয়ে শুয়ে থাকে। তো বাংলাদেশে তো এরকম দরকার হয় না, কারণ বাংলাদেশে কি সবসময় বাংলাদেশে সূর্যের আলো পাওয়া যাচ্ছে, সূর্য থেকে তাপ আমরা পাচ্ছি, আমরা সৌরশক্তি পাচ্ছি, যেই কারণে সারা বছর যেহেতু সূর্যের আলো, সূর্যের তাপ আমরা পাচ্ছি, আমাদের কখনো অন্ধকারে থাকতে হয় না। ঠিক এই কারণে বাংলাদেশের তাপমাত্রা কখনো অতিরিক্ত নিম্ন পর্যায়ে পৌঁছায় না। তারপরের প্রশ্ন, নদীর পানি প্রবাহ হ্রাস পায় কেন? নদী যে শুকিয়ে যাচ্ছে, ঠিক সেই পয়েন্টটা পড়ার সময় মনে আছে তোমাদের, প্রথম আমি একটা কথা বলছিলাম যে নদীতে প্রচুর পলি মাটি জমা হয় নদীর তলদেশে। এই নদীর তলদেশে পলি মাটি জমা হওয়ার কারণে নদীর তলদেশগুলো ভরাট হয়ে যাচ্ছে, এবং ফলশ্রুতিতে ধীরে ধীরে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ার কারণে উত্তরাঞ্চলে বিভিন্ন নদী কিন্তু শুকিয়ে যাচ্ছে। এই যে শুকিয়ে যাচ্ছে নদী, উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চলে বিভিন্ন নদী শুকিয়ে যাচ্ছে, তার প্রধান এবং আমরা যদি একমাত্র কারণ বলতে চাই তাহলে সেটা হলো নদীর তলদেশে এই পলি মাটি দিয়ে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়া, যে কারণে কিছু বছর পর পর নদী খনন করা জরুরি, এই পলি মাটিগুলো খনন করে তুলে ফেলা জরুরি। ঠিক এভাবে পরীক্ষার খাতায় লিখে আসবে যে মূলত নদী শুকিয়ে যাচ্ছে বা নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে বা নদীর পানি প্রবাহ হ্রাস পাচ্ছে কেন? পলি মাটি জমা হওয়ার কারণে। এজন্য কিছু বছর পর পর নদীর তলদেশ খনন করা জরুরি। তারপরের প্রশ্ন, বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগরে পতিত হয় কেন? নরমালি চিন্তা করো, পানি সবসময় কি হয়, উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়। বাংলাদেশের যে দক্ষিণাঞ্চল, এটা হলো নিম্নভূমি, অর্থাৎ একটু নিচু, যেই কারণে আমরা অনেকগুলো নদী পড়ছি না ক্লাসের শুরুতে, চিন্তা করে দেখো তো, পদ্মা পড়ছি, তারপর ব্রহ্মপুত্র পড়ছি, মেঘনা পড়ছি, তিস্তা পড়ছি, কর্ণফুলী পড়ছি, আর অন্যান্য নদী রয়েছে। এই নদীগুলো সব কিন্তু উপর থেকে নিচের দিকে গড়িয়ে আসতেছে। পানির যে স্বভাবজাত বৈশিষ্ট্য, যেটা উপর থেকে নিচের দিকে আসা, সে কারণেই কিন্তু আমাদের দেশের দক্ষিণাঞ্চল যেহেতু নিম্নভূমি, তাই উত্তরাঞ্চল থেকে, উত্তর থেকে দক্ষিণ দিকে বা পূর্ব দিয়ে পশ্চিম দিয়ে যেই দিক দিয়ে নদী প্রবেশ করছে সব কিন্তু দক্ষিণ দিকে এসেছে। কারণ কি? দক্ষিণাঞ্চল নিম্নভূমি এবং দক্ষিণাঞ্চলে কি আছে? বঙ্গোপসাগর আছে। ঠিক এ কারণেই বাংলাদেশের নদীগুলো সব বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। তারপর আমরা যে প্রশ্নটা দেখছি, স্রোতজ বনভূমি বলতে কি বোঝায়? স্রোতজ বনভূমি, এটা নিয়ে আজকের ক্লাসে অনেক আলোচনা হয়েছে। যদি আমরা শর্টে বলতে চাই তাহলে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সমুদ্রের জোয়ার ভাটার ফলে ভেজা এবং লবণাক্ত মাটিতে উদ্ভিদ জন্মগ্রহণের ফলে যে ধরনের বনভূমি সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে স্রোতজ বনভূমি। এই স্রোতজ বনভূমির উদ্ভিদগুলো কি কি? সুন্দরী, গরান, গোলপাতা এবং আরো ইত্যাদি ইত্যাদি। তো এটাই হলো স্রোতজ বনভূমি। চলো তারপর আমরা দেখতে পাচ্ছি সৌরশক্তি পরিবেশ বান্ধব কেন? চমৎকার একটা প্রশ্ন।
আমরা যেহেতু অনেক সৌরশক্তি পাই, সারা বছরই আমরা সৌরশক্তি পাচ্ছি, এই সৌরশক্তিটা ব্যবহার পরিবেশ বান্ধব, কারণ সৌরশক্তি আমরা প্রাকৃতিকভাবে পাচ্ছি। এটার জন্য আমাদের কিন্তু কোনো অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে না, এবং এই সৌরশক্তি কিন্তু পুরানোর ফলে বা সৌরশক্তি থেকে আমরা যে কোনো কিছু যখন অন্য কিছুতে ট্রান্সলেট করতেছি, আমরা নিয়ে যাচ্ছি, সুইচ করতেছি, সৌরশক্তি ব্যবহার করে কোনো কিছু তৈরি করতেছি, তখন কিন্তু এই সৌরশক্তিটা পুরানোর ফলে বা সৌরশক্তি ব্যবহারের ফলে জ্বালানি পোড়ালে যেরকম কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, সৌরশক্তি থেকে আমরা অন্য কোনো কিছু রূপান্তর করলে সেখানে কিন্তু কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে না। আর কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে না মানে এটা কিন্তু পরিবেশ বান্ধব। তোমরা জানো কার্বন ডাই অক্সাইড কিন্তু গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে একটি, এবং এই কার্বন ডাই অক্সাইড ধীরে ধীরে কিন্তু আমাদের যে পরিবেশের তাপমাত্রা, জলবায়ু, এটা কিন্তু পরিবর্তন করে ফেলে। তো সৌরশক্তি থেকে যেহেতু এই ধরনের কোনো ধরনের প্রবলেমই আমরা ফেস করতেছি না এবং ডিরেক্ট এটা আমরা প্রকৃতি থেকে পাচ্ছি, এজন্য সৌরশক্তি হলো পরিবেশ বান্ধব। তারপর দেখো, পরিবেশ রক্ষায় বনভূমির গুরুত্ব বর্ণনা করো। এটা বর্ণনা করতে গেলে অনেক কথা বলতে হবে। পরিবেশ রক্ষায় বনভূমি আমরা কি করি, এখানে বিভিন্ন প্রাণীর এটা হলো আবাসস্থল এবং জীববৈচিত্র্যের বিশাল চমৎকার একটা সমারোহ দেখা যায় বনভূমিতে। তো পরিবেশ রক্ষায় বনভূমির গুরুত্ব অপরিসীম। প্রথমত, বনভূমি থেকে আমরা প্রচুর পরিমাণে অক্সিজেন পাই। প্রত্যেকটা দেশের মোট আয়তনের 25% বনভূমি থাকা দরকার, যদিও বাংলাদেশের বর্তমানে বলা হয় 17% রয়েছে। তো এই বনভূমি থেকে আমরা কি পাচ্ছি? বনভূমি থেকে আমরা প্রথমত অক্সিজেন পাচ্ছি, তারপর বনভূমি থেকে আমরা কাঠ পাচ্ছি, মধু পাচ্ছি, মোম পাচ্ছি, তারপর বাংলাদেশে যে স্রোতজ বনভূমি সুন্দরবন আছে সেটা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের রক্ষা করতেছে। তো এই বিষয়গুলো ওভারঅল সব কিছু মিলে বনভূমি কিন্তু আমাদের অর্থনৈতিক এবং আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই বনভূমি কিন্তু পরিবেশটাকে রক্ষা করতেছে। বনভূমি যদি না থাকতো, বনভূমি যদি উজাড় করে ফেলতাম, তোমরা কি বনে গিয়ে, সাপোজ কোনো একটা ট্যুরে গেছো, গিয়ে গভীর বনে গিয়ে একটা নিরিবিলি অঞ্চলে গিয়ে একেবারে চোখ বন্ধ করে তোমরা কি পাখির ডাক শুনছো? একটু চিন্তা করো তো, সুন্দরবনে গেছো, চারপাশে শুনশান, পাখি ডাকতেছে, তুমি চোখ বন্ধ করে ফিল করতেছো বিষয়টা, কেমন চমৎকার একটা বিষয়। এখন চিন্তা করো বাংলাদেশে কোনো বনভূমিই নাই। প্রথমত তাহলে তো তুমি কোথাও ঘুরতেই যাইতে পারবা না, বনভূমি নাই, ঘুরতে যাবা কোথায়? ঘুরতে তাহলে সমুদ্রে যাইতে হবে বা নদীর পাড়ে যাইতে হবে, নদীও তো ধীরে ধীরে কি ভরাট হয়ে যাচ্ছে। এখন এই বনভূমি যদি না থাকে তাহলে আমরা অক্সিজেন পাবো না। আমাদের প্রথম যে প্রবলেমটা হবে সেটাই হলো আমরা অক্সিজেন পাবো না, এই যে বন্য প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যাবে। তো ওভারঅল সব কিছু মিলে আমরা বলতে পারি বনভূমি পরিবেশ রক্ষায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলো চলে যাই তার পরের স্লাইডে। এবার আমরা জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে একটু আইডিয়া নেই। পানি সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে? আমরা যদি এক লাইনে বলি তাহলে পানির পরিকল্পিত প্রাপ্যতা এবং ব্যবহারকেই পানি সম্পদ ব্যবস্থাপনা বলে। পরের প্রশ্ন, ভূমিকম্প কাকে বলে? যদিও ভূমিকম্প কাকে বলে এই প্রশ্নটা তোমাদের এই অধ্যায়ের না, এটা খুব সম্ভবত এর পূর্ববর্তী অধ্যায়ের, তবে যেহেতু আমাদের স্লাইডে চলে আসছে আমরা একটু আলোচনা করে ফেলি। ভূমিকম্প কাকে বলে এটা যদি পরীক্ষায় আসে আমরা এভাবে অ্যান্সার করতে পারি যে মাঝে মাঝে হঠাৎ করে আমাদের ভূপৃষ্ঠ কোনো এক কারণে কেঁপে ওঠে। এই কাঁপাকাঁপির পরিমাণ মৃদু থেকে, মাঝারি থেকে বা মৃদু থেকে প্রচণ্ড পরিমাণে হয়ে থাকে এবং যার স্থায়িত্বকাল কয়েক সেকেন্ড মাত্র। এ ধরনের ভূপৃষ্ঠের কম্পনকেই বলা হয় ভূমিকম্প। এভাবে আমরা উত্তর দিতে পারি, ইনশাল্লাহ মার্ক পেয়ে যাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি জলবিদ্যুৎ কাকে বলে? জলবিদ্যুৎ কাকে বলে? যদি কোনো পাহাড়ি কোনো নদী বা জলপ্রপাতের পানিকে টারবাইনের সাহায্যে ব্যবহার করে সেখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, তাহলে তাকে আমরা বলবো জলবিদ্যুৎ। বিষয়টা ক্লিয়ার? আবার একটু বলি, এর জন্য জলবিদ্যুতের জন্য আমাদের দুটা বিষয় লাগবে।
একটা বিষয়ই লাগবে, তবে সেটা দুইভাবে হতে পারে, হয় পাহাড়ি কোনো নদী অথবা কোনো জলপ্রপাত। এই দুইটা বিষয়, জলপ্রপাত থেকে প্রচুর পরিমাণে অনেক গতিতে পানি নিচের দিকে নামতেছে, বা পাহাড়ি কোনো নদী থেকে প্রচুর ক্ষিপ্রতার সাথে পানি নিচের দিকে নামতেছে, অনেক বেশি স্রোত। এই স্রোতের মাঝখানে আমরা টারবাইন লাগিয়ে দিব, ফলে পানিও যাবে, টারবাইনটা ঘুরবে, টারবাইনটা এই যে ঘুরতেছে, এর ফলে তখন বিদ্যুৎ উৎপাদন হবে। আর এই ধরনের বিদ্যুৎকে তখন আমরা বলবো কি, জলবিদ্যুৎ। চলো তারপর দেখি গরান বনভূমি কাকে বলে বা স্রোতজ বনভূমি কাকে বলে। এটা নিয়ে আজকের ক্লাসে অনেকবার আলোচনা হয়েছে, আশা করি তোমরা এটার উত্তর করতে পারবে। পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়? ক্লাসের একেবারে শুরুতে পদ্মা নদীর উৎপত্তি স্থল আমরা পড়ছিলাম, মনে আছে তোমার? মনে করে একটু চিন্তা করে দেখো তো, হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ মনে আছে? সেই হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহই হলো পদ্মা নদীর উৎপত্তি স্থল। প্রাকৃতিক সম্পদ কি? প্রকৃতি থেকে আমরা যে সকল সম্পদ পাই সেগুলোকে বলা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। বনভূমি কাকে বলে? বৃক্ষরাজি যে ভূমিতে সমারোহ ঘটায় সেটাকে বলা হয় বনভূমি। এবং সর্বশেষ, তিস্তা নদীর দৈর্ঘ্য কত? তিস্তা নদীর দৈর্ঘ্য 177 কিলোমিটার। চলো চলে যায় পরের স্লাইডে। ওকে, এবার আমরা এমসিকিউ প্রশ্নগুলো দেখব। প্রথম এমসিকিউ প্রশ্ন, যমুনা নদীর সৃষ্টির কারণ কি? তোমাদের বলছিলাম কত সালে? 1787 সালে ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্প 1787 সালে ভূমিকম্প হয়েছিল, যার ফলে ব্রহ্মপুত্র নদের মূল ধারা পরিবর্তিত হয়ে নতুন একটা ধারা সৃষ্টি হয়। সেই ধারাটার নামই হলো যমুনা নদী। তাহলে যমুনা নদী সৃষ্টির কারণ কি? ভূমিকম্প। চলো চলে যাই পরের প্রশ্নে। ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কত? সুন্দর করে মনে রাখবে, ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য হলো 2897 কিলোমিটার। স্রোতজ বনভূমির অন্তর্ভুক্ত কোন অঞ্চল? প্রথমে আমাদের মনে রাখতে হবে স্রোতজ বনভূমি মানেই কি? সমুদ্রের তীরবর্তী অঞ্চল হইতে হবে। ঢাকা কি সমুদ্রের তীরবর্তী? সমুদ্রের তীরবর্তী হলে তো খুব ভালোই হইতো, মাঝে মধ্যে একটু যাইতাম, ঘুরে আসতাম, সমুদ্রের ফিল নিয়ে আসতাম। তাহলে ঢাকা টাঙ্গাইল কখনোই হবে না। ফরিদপুর কুষ্টিয়া, ফরিদপুর কুষ্টিয়াও সমুদ্রের তীরবর্তী অঞ্চল নয়। খুলনা পটুয়াখালী, ফেনী নোয়াখালী, হ্যাঁ এইখানে খুলনা পটুয়াখালী এটা কিন্তু সমুদ্রের তীরবর্তী। এবং আমরা জানি যদি আমাদের সুন্দরবনে যেতে হয় তাহলে কিন্তু আমাদের খুলনা জেলা দিয়েই যেতে হয়, এবং খুলনা বিভাগে ওই বিভাগটাতেই সুন্দরবন অবস্থিত। তাহলে আমরা খুলনা পটুয়াখালী দুইটা দেখলেই আমরা অ্যান্সার করে ফেলবো কি, এখানে স্রোতজ বনভূমি রয়েছে। চলে যায় পরের প্রশ্নে। বাংলাদেশের কোন অঞ্চলে চিরহরিত অরণ্যের সৃষ্টি হয়েছে? চিরহরিত মানে কি? সবসময় সবুজ, সবসময় সবুজ। আর এটা আমরা কোথায় দেখছিলাম? বাংলাদেশের ঠিক একেবারে এই সাইডে, দক্ষিণ, এটা হলো উত্তর পূর্ব, আর এখানে হলো দক্ষিণ পূর্ব। চলো এখন আমরা দেখি প্রশ্নে কি বলছে। দিনাজপুর, দিনাজপুর উত্তরাঞ্চলে কখনোই হবে না। রাজশাহীও হবে না। টাঙ্গাইল মধ্যাঞ্চলে হবে না। তাহলে উত্তর কি হবে? পার্বত্য চট্টগ্রাম। সবসময় মনে রাখবে পার্বত্য চট্টগ্রাম বলতে কিন্তু চট্টগ্রাম জেলাকে বোঝানো হয় না। পার্বত্য চট্টগ্রাম মানে হলো খাগড়াছড়ি, রাঙামাটি, এবং বান্দরবান। এই তিনটা জেলাকে একত্রে বলা হয় পার্বত্য চট্টগ্রাম। চলো পরের প্রশ্নে। সুরমা কুশিয়ারা নদীর মিলিত ধারা আজমিরিগঞ্জে এসে কি নামে প্রবাহিত হয়েছে? চট্টগ্রাম বোর্ড 2024, বরিশাল বোর্ড 2019। আমরা ক্লাসের ঠিক শুরুতেই পড়েছিলাম যে এই দুইটা ধারা মিলিত হয়, এবং কোথায় মিলিত হয়? আজমিরিগঞ্জে। আজমিরিগঞ্জ এটা কোথায় অবস্থিত? সুনামগঞ্জ। সুনামগঞ্জের আজমিরিগঞ্জে এসে মিলিত হয় এবং তাদের নাম হয়ে যায় কালনী। তিস্তা ব্যারেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কৃষিকাজে, ঠিক আছে। পানি নিষ্কাশনে,
ঠিক আছে। বন্যা প্রতিরোধে, ঠিক আছে। তাহলে উত্তর কি হবে? 1 2 3। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। রাফান ও রাইসা একটি বনভূমি অঞ্চলে গিয়ে দেখলো এই বনভূমির পাতা সম্পূর্ণভাবে ঝরে গিয়েছে। সম্পূর্ণভাবে ঝরে গিয়েছে, ভালো করে মনে রাখতে হবে। তাহলে রাফান ও রাইসা কোন বনভূমিতে গিয়েছিল? কখনোই স্রোতজ না, ম্যানগ্রোভ না, ক্রান্তীয় পাতা ঝরা, অবশ্যই ক্রান্তীয় চিরহরিত না। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে সি। চলো চলে যাই পরের প্রশ্নে। আবারও সেম উদ্দীপক। প্রশ্ন হলো, এই বনভূমির অবস্থান কোথায়? আমরা আগেরটাতেই দেখলাম ক্রান্তীয় পাতা ঝরা। ক্রান্তীয় পাতা ঝরার অবস্থান কোথায় ছিল? ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর। চলো এবার দেখে আসি। ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর, রংপুর জেলা। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 1 2 3। চলো চলে যাই পরের প্রশ্নে। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তে কোন নদীটি অবস্থিত? খুব ভালো করে মনে রাখবে, বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তে যে নদীটি অবস্থিত তার নাম হলো নাফ নদী। গঙ্গা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? মনে আছে ক্লাসের ঠিক শুরুতেই আমরা পড়ছিলাম পদ্মা নদী ভারতে যে অংশ, সে অংশের নাম হলো গঙ্গা, এবং এই পদ্মা নদীটি বাংলাদেশের রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করে। তাহলে উত্তর কি হবে? উত্তর হলো রাজশাহী। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। সিয়াম পি অঞ্চলের বাসিন্দা, যা বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত। দক্ষিণ পূর্ব মানে কি? বাংলাদেশ এসে এই যে এই অঞ্চলের দিকে, অর্থাৎ দক্ষিণ পূর্ব, এইটা দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত। ওই অঞ্চলের বনগুলো সবসময় সবুজ থাকে। অর্থাৎ কি? পাহাড়ি অঞ্চলের বন আর সবসময় সবুজ থাকে মানে কি? সবসময় সবুজ থাকে মানে চিরহরিত। তাহলে উত্তর কি হবে? উদ্দীপকে উল্লেখিত অঞ্চলে কোন ধরনের বনভূমি দেখা যায়? ক্রান্তীয় চিরহরিত। পাতা ঝরা তো হবে না, ম্যানগ্রোভ হবে না, গরান হবে না। পরের প্রশ্ন সেম উদ্দীপক। প্রশ্ন হলো, উক্ত বনভূমিতে জন্মায় কি কোন কোন গাছ জন্মায় সেটা আমরা মনে রাখবো। দেখো, মেহগনি, জারুল পড়ছিলাম আমরা, মেহগনি এখানেই জন্মায়। শিরীষ হরিতকি না, হরিতকি কোথায় জন্মায়? ক্রান্তীয় পত্রঝরা। ক্রান্তীয় পত্রঝরাতে জন্মায় হলো শিরীষ হরিতকি। সেগুন গর্জন, গুড। তাহলে উত্তর কি হবে? 1 ও 3 কোথায় আছে? এই যে দেখো বি, 1 ও 3, এটাই উত্তর। পরের প্রশ্ন, বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত? এর আগে আমাদের জানতে হবে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটি। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর বলা হয় চট্টগ্রাম সমুদ্র বন্দরকে। তাহলে চট্টগ্রাম সমুদ্র বন্দরের পাশে কোন নদী আছে? কর্ণফুলী নদী। পশুর নদী নাই, রূপসা নদীও নাই, সাঙ্গু নদীও নাই। কোন নদীর শাখা নদী বেশি? সবচেয়ে বেশি শাখা নদী হলো পদ্মা নদীর। সবচেয়ে বেশি শাখা নদী কোন নদীর? পদ্মা নদীর। এখন আমাদের জানতে হবে যে আসলে শাখা নদী উপনদী বিষয়টা আসলে কি। চলো আমরা আবার একটু মানচিত্র আঁকানোর চেষ্টা করি। এটা বাংলাদেশের মানচিত্র। এখন এই দিক দিয়ে আসছে পদ্মা নদী, এই দিক দিয়ে আসছে ব্রহ্মপুত্র, এই যে যমুনা, এই যে এখানে সুরমা, কুশিয়ারা এখানে এসে মিলিত হয়েছে, হয়ে এইদিকে এসে আবার এখানে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে, হয়ে এইখানে এসে পদ্মা মেঘনা একত্রিত হয়ে এই দিক দিয়ে এসে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এখন এই হলো মূল নদীগুলোর সীমারেখা। এখন আমরা যদি একটু চিন্তা করি যে শাখা নদী উপনদী বলতে কি বোঝানো হয়েছে, খুব ভালো করে মনে রাখো। উপনদী হলো যেই নদীগুলো এসে বড় নদীতে যুক্ত হয়। যেমন আমরা পড়ছিলাম এই যে তিস্তা নদী, এটা এসে ব্রহ্মপুত্রে যুক্ত হয়েছে। তাহলে এটা কি? তিস্তা। এটা কি? এটা হলো ব্রহ্মপুত্র। তাহলে এই যে ব্রহ্মপুত্রতে এসে কে যুক্ত হইল? তিস্তা যুক্ত হইল। তাহলে আমরা বলবো ব্রহ্মপুত্রের
উপনদী হলো তিস্তা। বিষয়টা ক্লিয়ার? এখন এই যে পদ্মা নদী, এই পদ্মা নদী থেকে অনেকগুলো নদী বের হয়ে গেছে এই দিক দিয়ে। যেমন এখানে আমরা বলতে পারি কপোতাক্ষ নদ, তোমরা অনেক শুনছো এটার কথা, কপোতাক্ষ নদ। এই কপোতাক্ষ নদ কি হয়েছে? পদ্মা নদী থেকে জন্ম নিয়ে দক্ষিণের দিকে প্রবাহিত হয়েছে। আগে এই নদী ছিল না, এর জন্ম হয়েছে কোথায় থেকে? পদ্মা নদী থেকে। তাহলে একটা নদী এসে যখন আরেকটা নদীতে মিলিত হয় তখন সেই নদীকে আমরা বলবো উপনদী। কিন্তু যখন একটা বড় নদী থেকে একটা ছোট নদীর উৎপত্তি হবে তখন সেই নদীকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো শাখা নদী। শাখা নদী। তাহলে বিষয়টা ক্লিয়ার? যদি আমরা শর্টে বলতে চাই তাহলে উপনদী বড় নদীতে মিলিত হয়, উপনদী বড় নদীতে মিলিত হয়, আর শাখা নদী বড় নদী থেকে জন্ম নেয়। শাখা নদী বড় নদী থেকে জন্ম নেয়। এইটাই হলো শাখা নদী এবং উপনদীর ডিফারেন্স। তাহলে কোন নদীর শাখা নদী সবচেয়ে বেশি? উত্তর হলো পদ্মা। চলো চলে যাই পরের প্রশ্নে। যমুনার উপনদী হলো, উপনদী মানে কি? যমুনাতে এসে মিলিত হয়েছে। তাহলে যমুনাতে এসে কি কি নদী মিলিত হয়েছে? আমরা দেখব যমুনাতে এসে মিলিত হয়েছে করতোয়া এবং আত্রাই। তিস্তা কেন নয়? তিস্তা তো কোথায় হয়েছে? ব্রহ্মপুত্রে হয়েছে। চলো চলে যাই পরের প্রশ্নে। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে কি বলা হয়? অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে বলা হয় BIWTA। ভালো করে মনে রেখো। কোন নদীগুলো মেঘনার শাখা নদী? অর্থাৎ মেঘনা নদী থেকে কোন নদীগুলোর উৎপত্তি? যদি আমরা তাকাই তাহলে অ্যান্সার দেখতে পাবো, অ্যান্সার সি, বাউলাই, গোমতী এবং তিতাস। পরের প্রশ্ন। মিম তার পরিবারের সাথে পার্বত্য চট্টগ্রাম বেড়াতে যায়। সেখানে সে দেখে একটি প্রধান নদীর গতিপথে বাঁধ দিয়ে জ্বালানি শক্তি উৎপাদন করা হচ্ছে। মিমের ইঙ্গিতকৃত নদী কোন ক্ষেত্রে ভূমিকা পরিদর্শন করেছে? দেখো, গতিপথে বাঁধ দিয়ে জ্বালানি শক্তি উৎপাদন অর্থাৎ কি? এখানে জলবিদ্যুৎ উৎপাদন হচ্ছে। জলবিদ্যুৎ, উত্তর জলবিদ্যুৎ। চলো চলে যাই পরের প্রশ্নে। তিস্তা নদীর বর্তমান দৈর্ঘ্য কত? তিস্তা নদীর বর্তমান দৈর্ঘ্য হলো 177 কিলোমিটার। নদী শুকিয়ে যাওয়ার প্রভাব হলো, নদী শুকিয়ে গেলে কি হয়? নদীপথে যাতায়াত বাধাগ্রস্ত হয়। ফসল উৎপাদন বৃদ্ধি না, কমে যায়। তার মানে এটা হবে না। জলবিদ্যুৎ উৎপাদন হবে। নদীতে পানি না থাকলে জলবিদ্যুৎ কিভাবে হবে? প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পায়, সৌন্দর্য তো বৃদ্ধি পায় না, তাহলে কি হবে? নদীপথে যাতায়াত বাধাগ্রস্ত হবে। কোনটি আধুনিক কালে মানুষের কল্যাণে সর্বাধিক গুরুত্ব বহন করে? সর্বাধিক গুরুত্ব বহন করছে হচ্ছে পানি। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। রাইসা খুলনায় বেড়াতে গিয়ে সেখানকার নদীতে জোয়ার ভাটা, লোনা ও ভেজা মাটিতে এক ধরনের উদ্ভিজ্জ দেখতে পাই। ভালো করে মনে রাখো, কোথায়? জোয়ার ভাটা, লোনা, ভেজা মাটিতে। অর্থাৎ কি? জোয়ার ভাটা কোথায় হয়? যেখানে স্রোত আছে সেখানে হয়। আর এটা তাহলে কি হবে? স্রোতজ বনভূমি হবে। দেখো, রাইসার চোখে উদ্ভিজ্জ গুলো কোন বনভূমিতে দেখা যায়? পত্রপতনশীল হবে না, চিরহরিত হবে না। এই যে দেখো, ম্যানগ্রোভ বা গরান, চিরহরিত হবে না। বাংলাদেশ স্বাধীনতার 40 বছরে কত গুণ খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে পেরেছে? আমরা ক্লাসের মাঝখানে পড়েছিলাম, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 2 গুণ, খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে 3 গুণ। বাংলাদেশের কোন অঞ্চলের মানুষ কোনো না কোনো ভাবে প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল? দেখো, বাংলাদেশের ঠিক এই যে এইখানে আমরা দেখছিলাম এই অঞ্চলটাতে
এই যে এই অঞ্চল উপকূলীয়, উপকূলীয়, উপকূলীয়। চিন্তা করো, এই যে উপকূলীয় অঞ্চল, এখানে বন আছে, এখানে সমুদ্র আছে। এখন এই বন থেকে কি খাবার পাচ্ছে, মধু, মোম, অনেক কিছু পাচ্ছে। তারপর বিভিন্নভাবে এই যে সমুদ্র থেকে মৎস্য আহরণ করতেছে। তারপর যখন ঘূর্ণিঝড় হয় তখন এই প্রাকৃতিক সম্পদ কি করতেছে, তাদের ডিফেন্ড করতেছে, তাদের ঘূর্ণিঝড়কে আটকাচ্ছে। তো বিভিন্নভাবে কিন্তু উপকূলীয় যে মানুষজন আছে তারা কোনো না কোনো ভাবে প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল হয়েই থাকে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে উপকূলীয়। পরের প্রশ্ন, সুরমা নদী কোন শহরের উপর দিয়ে প্রবাহিত হয়? ক্লাসের শুরুতে আমরা পড়ছিলাম সুরমা এবং কুশিয়ারা দুটা নদী সিলেট জেলা দিয়ে প্রবেশ করেছে। তাহলে উত্তর কি হবে? উত্তর হলো সিলেট। নারায়ণগঞ্জ শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে? মনে রাখবে, নারায়ণগঞ্জ শহর শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠেছে। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। দুই বন্ধু প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করছিল। রনি এমন সম্পদ সম্পর্কে বলছিল যার সাথে ভূপ্রকৃতি ও জলবায়ুর সরাসরি সম্পর্ক রয়েছে এবং বঙ্গোপসাগরে এর ভান্ডার রয়েছে। রাজু যে সম্পদ নিয়ে কথা বলছিল তা ভৌগোলিক অবস্থানগত কারণে পাওয়া যায়। রনি কোন সম্পদ সম্পর্কে বলছিল? দেখো, রনি কি বলছে? রনি বলছে যে এই সম্পদ ভূপ্রকৃতি ও জলবায়ুর সাথে সম্পর্কিত এবং বঙ্গোপসাগরে এর ভান্ডার আছে। বঙ্গোপসাগরে কিসের ভান্ডার আছে? মৎস্য ভান্ডার আছে। তার মানে রনির বলা সেই সম্পদটা হলো মৎস্য সম্পদ। এখন একটা চিত্র দেয়া আছে, চিত্রে এ চিহ্নিত অঞ্চলে কি ধরনের বনাঞ্চল দেখা যায়? এই যে এ, আমরা বলছিলাম এতটুকু অঞ্চল পাহাড়ি, পাহাড়ি অঞ্চল সবসময় সবুজ থাকে। তার মানে কি? অবশ্যই চিরহরিত হবে। অ্যান্সার দেখো, চিরহরিত। স্রোতস্থ হবে না, পত্রপতনশীল হবে না, গড়ান হবে না। গড়ান আর স্রোতস দুটা তো একই। ওকে, চলো চলে যাই পরের প্রশ্নে। বাংলাদেশে অনেক নদী শুকিয়ে যাওয়ার ফলে দেখা দিচ্ছে পানির সংকট, ফসল উৎপাদনের সংকট, ব্যবসা বাণিজ্যে অসুবিধা। তাহলে উত্তর কি হবে? উত্তর ডি, 1, 2, 3। ধলেশ্বরীর শাখা নদী কোনটি? মনে রাখবে, ধলেশ্বরী নদীর শাখা নদী হলো বুড়িগঙ্গা। সুন্দরবনের বৃক্ষ কোনটি? সুন্দরবনের বৃক্ষ, সুন্দরবন কি এক ধরনের স্রোতজ বন, আর স্রোতজ বনের আরেক নাম হলো গড়ান বনভূমি। তাহলে উত্তর অবশ্যই গড়ান হবে। চলো চলে যাই পরের প্রশ্নে। জলবিদ্যুৎ উৎপাদন বাংলাদেশের অর্থনীতির জন্য লাভজনক কেন? স্বল্প উৎপাদন খরচ বলে। ঠিক আছে, বাংলাদেশে অনেক পাহাড়ি নদী থাকায় না, বাংলাদেশে পাহাড়ি নদীর সংখ্যা অনেক না, অল্প। তৈল ও গ্যাসের বিকল্প বলে। হ্যাঁ, তেল এবং গ্যাস এখানে ব্যবহার করা হয় না। তাহলে উত্তর হবে 1 ও 3। অপশন কোথায়? এই যে অপশন বি, 1 ও 3। চলে যায় পরের প্রশ্নে। নিচের চিত্রটি দেখে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। চিত্রটির এই স্থানটি বাংলাদেশের কোন অঞ্চলকে চিহ্নিত করে? দেখো, এই অঞ্চল হলো সুন্দরবন। তাহলে সেটা কি হবে? অবশ্যই স্রোতজ বনভূমি। নদী বাঁচাও কর্মসূচি পালনের মূল উদ্দেশ্য কি? নদী বাঁচাবে কারা? মানুষেরা। মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে মূল উদ্দেশ্য কি? জনসচেতনতা বৃদ্ধি করা। বাংলাদেশে বহু নদী হারিয়ে যাওয়ার কারণ কি? প্রধান কারণ হলো পলি জমা হওয়া। অনেক অন্যান্য কারণ আছে, তবে প্রধান কারণ হলো পলি জমা হওয়া। পশুর নদী বাংলাদেশের কোন অঞ্চলের নদী? তোমরা জানো পশুর নদী কিন্তু সুন্দরবনের পাশ দিয়ে চলে গেছে, সুন্দরবনের মাঝ দিয়ে চলে গেছে। তার মানে আমরা যদি সুন্দরবন বলি, আমরা এই যে যদি মানচিত্র আঁকাই, এই যে এদিকে কাইন্ড অফ এরকম আমাদের বাংলাদেশের মানচিত্র। আর সুন্দরবন কোথায়? সুন্দরবন এই যে এইখানে। তাহলে সুন্দরবন যদি এইখানে হয়, আমরা কি বলতে পারি? দক্ষিণ। আর এদিকে কি? পশ্চিম। তাহলে উত্তর কি হবে? দক্ষিণ পশ্চিমাঞ্চল। উত্তর দক্ষিণ পশ্চিমাঞ্চল। চলো চলে যাই পরের প্রশ্নে। টাঙ্গাইলের শালবনের বনভূমি
কোন ভূপ্রাকৃতিক অঞ্চলের অন্তর্গত বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের সোপানভূমি, দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ? প্রথমে বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে আমাদের জানতে হবে। চলো ছোট করে আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে জেনে আসি। তার আগে আমাদের মানচিত্র আঁকাইতে হবে। তোমরা খালি বলবে যে ভাইয়া এত মানচিত্র আঁকাই, এই মানচিত্রটা খুবই খারাপ হয়েছে, আমরা এটা মিশায় ফেলি। আমরা আরেকটু সুন্দর করে আঁকানোর চেষ্টা করি। তোমরা বাসায় প্রচুর মানচিত্র প্র্যাকটিস করবে। নিজের দেশের মানচিত্র আঁকানো তো শিখতেই হবে, তাই না? আর পরীক্ষাতেও ভালো করে মার্কস পেতে গেলে মানচিত্র আঁকাইতে হবে। বিভিন্ন প্রশ্ন আসে মানচিত্র থেকে। তো প্রথমত বাংলাদেশের যদি আমরা ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করি, বাংলাদেশে 3 ধরনের ভূপ্রকৃতি দেখা যায়। একটা একেবারেই সমতল, একটা একেবারে পাহাড়ি অঞ্চল না, তবে সমতলের চেয়ে কিছুটা উঁচু, আর একটা আছে একেবারেই উঁচু, যেগুলোকে আমরা পাহাড় পর্বত বলে থাকি। তাহলে যদি পাহাড় পর্বতের কথা চিন্তা করি, দেখো তো এই যে এই অঞ্চলটাতে পাহাড় পর্বত দেখা যায়, এই অঞ্চল, এবং এই অঞ্চলে কি চিরহরিত, আমরা বনাঞ্চলও দেখতে পাই। এই অঞ্চলটাকে বলা হয় টারশিয়ারি যুগের পাহাড়। টারশিয়ারি যুগের পাহাড়। দেখবা বাংলাদেশের যত উঁচু উঁচু পাহাড় পর্বত সব এইখানে, সিলেট, মৌলভীবাজার, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, খাগড়াছড়ি সব এই অঞ্চলে অবস্থিত। এরপর পাহাড় না, তবে পাহাড়ের মতো কিছুটা উঁচু, একেবারে পাহাড় বলা যায় না, তবে সমতলের চেয়ে উঁচু। সমতলের চেয়ে উঁচু এরকম হলো এই যে এইখানে ময়মনসিংহ, গাজীপুর, এইখানে কিছুটা আছে কুমিল্লা, আর এই যে এখানে উত্তরবঙ্গের কিছু আছে বরেন্দ্র অঞ্চল। এই 3টা অঞ্চলকে একত্রে বলা হয় প্লাইস্টোসিন কালের সোপানভূমি। প্লাইস্টোসিন কালের সোপান। এই যে সোপান, সোপান অর্থ কি? সোপান অর্থ সিঁড়ি, অর্থাৎ সিঁড়ির মতো কিছুটা উঁচু। আর বাকি যে অঞ্চলটা থাকলো, এই যে বাকি অঞ্চল, এই বাকি অঞ্চলকে বলা হয় সাম্প্রতিক কালের প্লাবন ভূমি। এগুলোকে কি বলা হচ্ছে? সাম্প্রতিক কালের প্লাবন ভূমি। সাম্প্রতিক কালের প্লাবন ভূমি বলা হচ্ছে বাকি অঞ্চলটাকে। তাহলে দেখো আমাদের কি বলছে, টাঙ্গাইলের শালবন, অর্থাৎ এই যে ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, এগুলো কি প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে মধুপুর ও ভাওয়ালের সোপান ভূমি। উত্তর হবে সোপান ভূমি। চলো চলে যাই পরের প্রশ্নে। মেঘনা নদীর উৎপত্তি স্থল কোথায়? আমরা পড়ছি মেঘনা নদী কোথায়? ভারতের এই যে এই সাইডে আমরা দেখছিলাম, এই যে এই দিক দিয়ে সুরমা এবং কুশিয়ারা চলে আসে, আর এইদিকে ভারতের নাগামণিপুর অঞ্চল অবস্থিত। তাহলে আমরা উত্তর কি দিব? নাগামণিপুর। চলো চলে যাই পরের প্রশ্নে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, এদেশে নদীর বেশি প্রয়োজন কেন? জীবিকা অর্জনে, যোগাযোগে, চিত্ত বিনোদনে? না, চিত্ত বিনোদনের জন্য নদীর প্রয়োজন নাই। নদী থাকলেও ভালো, না থাকলেও ভালো, নট ম্যান্ডেটরি। তাহলে উত্তর কি হবে? 1 ও 2, অর্থাৎ অপশন এ। চলে যায় পরের প্রশ্নে। বাউলাই যে নদীর শাখা? সুন্দর করে মনে রাখবে, বাউলাই হলো মেঘনা নদীর শাখা। কোন নদীর উৎপত্তিস্থল লুসাই পাহাড়? আমরা ক্লাসের শুরুর দিকে পড়ছিলাম লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের চট্টগ্রাম নগরীর পাশ দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে কর্ণফুলী নদী। নাফ নদীর দৈর্ঘ্য কত? নাফ নদীর দৈর্ঘ্য হলো 56 কিলোমিটার। এই নাফ নদী কি ক্লাসে পড়াইছিলাম, মনে আছে? বাংলাদেশ ও মায়ানমার এই 2টা দেশের সীমান্তে অবস্থিত। সীমান্ত,
এই দুইটা দেশের সীমান্তে অবস্থিত নাফ নদী, যার দৈর্ঘ্য হলো 56 কিলোমিটার। দেশের বেশ কিছু নদীতে পানি প্রবাহ কম কেন? পানি প্রবাহ কম কারণ চর পড়ে গেছে, পলিমাটির কারণে চর পড়ে গিয়েছে। বাংলাদেশের বেশিরভাগ নদীর উৎস কোন দেশে? বাংলাদেশের বেশিরভাগ নদীর উৎস হলো ভারতে। বাংলাদেশের পানির সংকট দূর করার জন্য নদীতে বাঁধ দিতে হবে না। পানির সংকট দূর করার জন্য নদীতে বাঁধ দিলে হবে? উত্তরবঙ্গে বাঁধ দিবা, তাহলে তো দক্ষিণ দিকে কি হবে? পানি আসবে না, তাহলে দেশের এক সাইডে পানি পাবে আর এক সাইডে পানি পাবে না। বাঁধ দেওয়া তাহলে হবে না, জলাধার নির্মাণ করতে হবে। হ্যাঁ, যখন বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার ফলে যখন নদীতে অনেক পানি হবে, তখন আমরা রিজার্ভ কিছু খাল বা জলাধার কি করতে পারি? নির্মাণ করে রাখতে পারি, খনন করে রাখতে পারি, যেগুলোতে পানি আমরা সরায় নিয়ে চলে আসবো, রিজার্ভ করে রাখবো পরবর্তীতে ব্যবহারের জন্য। তাহলে ঠিক আছে, নদী খনন করতে হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? 2 ও 3, অর্থাৎ অপশন সি। চলে যায় পরের প্রশ্নে। বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে সহজে প্রচুর সৌরশক্তি পেয়ে থাকে? বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে প্রচুর পরিমাণে সৌরশক্তি পেয়ে থাকে। তাহলে উত্তর কি? উত্তর 2 অপশন কোথায়? এই যে অপশন বি, অ্যান্সার অপশন বি। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের মূল বিষয়বস্তু। ক্লাসের শুরুতে আমরা পুরো অধ্যায় সম্পর্কে একটা আইডিয়া নিয়েছি, পরবর্তীতে সৃজনশীল এবং এমসিকিউ এক্সামে কিভাবে আসে, বিভিন্ন বোর্ড কোশ্চেন এবং বিভিন্ন স্কুলের মডেল টেস্টের কোশ্চেনগুলোও আমরা খেয়াল করলাম। তো আজকের ক্লাস এতটুকুই। আগামীতে আবারও নতুন কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। আমার জন্যও দোয়া করো। দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।